Hello everyone, this is Humaira, welcoming you all one more time to Butex Radio with a very refreshing and inspiring session called Career Adda. And this is the very first one episode. You guys will be surprised and at the same time very glad to find out that আজকের ক্যারিয়ার আড্ডাতে ক্যারিয়ার আইডল হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন our honorable teacher MD Arif Iqbal sir, lecturer of Textile Engineering Management Department from Butex. Hello sir, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? Alhamdulillah sir, আমরা সবাই ভালো আছি. Thanks for sponsoring and coming here today sir and making our effort so successful. We are very proud to have a teacher like you, especially as a student of management department. I personally feel so proud to have such a cooperative teacher like you. Sir, আপনার বুটিক্স লাইফ তো দুটো সেগমেন্টে ডিভাইড হয়ে গেল, অ্যাজ এ টিচার অ্যান্ড অ্যাজ এ স্টুডেন্ট. আপনার কি মনে হয় কোন পার্টটা আপনার কাছে খুব ইন্টারেস্টিং? আসলে আমি যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, সো আমি যখন শিক্ষার্থী ছিলাম তখন একটা বিষয় বেশ ফিল করেছি, সেটা হচ্ছে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের কমিউনিকেশনের একটা গ্যাপ ছিল. আমি এটাকে বাংলায় মানসিক দূরত্ব বলি আর কি, একটা মানসিক দূরত্ব ছিল. সো ক্লাসে এবং ক্লাসরুমের বাইরে আসলে আমরা টিচারদের সাথে ওরকম কমিউনিকেট করতে পারতাম না, বা ইভেন ক্যারিয়ার নিয়ে পার্সোনাল লাইফ নিয়ে কোনো প্রবলেমগুলো শেয়ার করতে পারতাম না. কোনোভাবেই আমরা আসলে টিচারদের কাছ থেকে গাইডেন্স ব্যাপারটাকে একটু মিস করতাম হয়তো. তো সেই জায়গাটা যেহেতু আমি সবসময় একটু ট্রেস করার চেষ্টা করেছি, তো টিচার হওয়ার পরে আমি আসলে এই জায়গাটা নিয়ে কাজ করা শুরু করি এবং এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি. আই হোপ ভবিষ্যতেও চেষ্টা করে যাব. সো এই জায়গাটাতে স্টুডেন্টদের সাথে কমিউনিকেশন ইনসাইড দ্য ক্লাস, আউটসাইড দ্য ক্লাস, এই কাজটা আমি বেশ ইন্টারেস্টিং আমার কাছে মনে হয় এখন পর্যন্ত. সো সেই জায়গা থেকে স্টুডেন্ট লাইফের থেকে আমার কাছে মনে হয় টিচার লাইফটা আমার কাছে বেশি ইন্টারেস্টিং. জি স্যার, তার প্রয়াসে আমরা দেখতে পারি আপনার অনেকগুলা ক্লাবের সাথে অ্যাক্টিভিটিসগুলোর মাধ্যমে. স্যার, এই রেগুলার ক্লাস নেওয়ার পরে আপনি যে ক্লাবগুলোর জন্য সময় বের করছেন, এই ব্যাপারে আপনার অভিমত কি? মানে আপনি জিনিসটা খুবই টাফ কাজ, অবশ্যই খুবই টাফ কাজ, আপনি জিনিসটা কীভাবে মেনটেন করছেন? আসলে মানুষ যখন ভেতর থেকে কিছু একটা ফিল করে তখন সেটার জন্য সময় অটোমেটিক বের হয়ে যায় আমার কাছে মনে হয়. ওটা অনেকখানি এরকম যে আমি যে সময়টা ক্লাবের জন্য সময় দেই, আমি চাইলে কিন্তু এই সময়টা অন্য জায়গায় দিতে পারি. বাট আলটিমেটলি আমি যেটা ক্যালকুলেশন করেছি যে ফর দ্য বেটার লং রানে বলেছি, স্টুডেন্টদের ভালোর জন্য আমার মনে হয় ক্লাবগুলোকে আরেকটু দাঁড় করানো উচিত. এবং ক্লাবগুলোর থিম তুমি হয়তো খেয়াল করে থাকবা, ক্লাবগুলোর থিম মোস্টলি ক্যারিয়ার ওরিয়েন্টেড, এবং কীভাবে আমাদের ছেলেরা আরও বেটার ক্যারিয়ার বানাতে পারে. আমি একটা জিনিস খুব ফিল করেছি, বা ইন্ডাস্ট্রি থেকেও অনেক জায়গা থেকে শুনেছি, যে আমাদের ছেলেরা টেকনিক্যালি বেশ সাউন্ড, এখান থেকে পাশ করার পরে টেকনিক্যাল নলেজের দিক থেকে অনেক ভালো করে, বাট কমিউনিকেশন স্কিল তাদের অনেক খারাপ থাকে, প্রেজেন্টেশন স্কিল অনেক খারাপ থাকে. আমার মনে হয় যে কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এই ধরনের কমিউনিকেশন স্কিলের বেশি বেশি প্র্যাকটিস, আরও বেশি ইন্ডাস্ট্রির সাথে সম্পর্ক তৈরি করা বিশ্ববিদ্যালয়ের, এই বিষয়গুলো আমার মনে হয় আমাদের ছেলেদেরকে আরও অনেক বেশি হেল্প করবে তাদের বেটার ক্যারিয়ারের জন্য. তো এটা যেহেতু একদম ভেতর থেকে ফিল করি আমি, এই জন্য আসলে আমার কাছে মনে হয় যে কাজটা আসলে মোটেই কঠিন না. তো আমি ভেতর থেকে বা নিজের মধ্যে থেকে বা নিজে অন করি বলে মনে হয় যে এটা আমার একদমই নিজের কাজ, এবং এটা আমি দায়িত্ব হিসেবেই করি. ইনডিড উই আর লাকি. আসলে আমরা খুবই লাকি আপনার মতো একজন টিচার পেয়ে. স্যার, আপনার বুটিক্স স্টুডেন্ট লাইফ নিয়ে কিছু জানতে চাচ্ছিলাম. এনিথিং লাইক এনি মেমোরেবল ইভেন্ট অর মেমোরিজ, এনিথিং প্লিজ স্যার. আসলে ছাত্র জীবনের মানে বুটেক্স জীবনের মেমোরেবল ইভেন্ট হয়তো এরকম মনে পড়ছে না এখন, বাট একদম শুরুতে যেদিন আসলে বুটেক্সে আসা হয়েছিল সেই দিনের কথা একটু শেয়ার করতে পারি. দ্যাট ওয়াজ 15th April of 2008. আমার বাসায় একটা চিঠি গিয়েছিল. চিঠিটা এরকম যে আমার বাবা আমাকে পড়ে জানিয়েছিল যে তোমার 16ই এপ্রিল ক্লাস শুরু হচ্ছে, সো কবে ঢাকায় যেতে চাও. তো আমি ভাবলাম যে তাহলে দু একদিন আগে যাওয়াটা বেটার হবে. দু একদিন আগে চলে আসলাম, চাচার বাসায় ছিলাম. তো এই দু একদিন আগে চলে আসার পরে আমি ইউনিভার্সিটিতে আসলাম, এসে খোঁজ নিয়ে জানলাম যে ক্লাস শুরু হওয়ার আগের দিন হলে ওঠা যাবে. তো আমি ভাবলাম যে ভেরি গুড অপরচুনিটি, ক্লাস শুরুর আগে যদি হলে ওঠা যায়. তো চলে আসলাম ওসমানী হলে এক বড় ভাইয়ের সাথে. তো ওসমানী হলে আসার পরে দেখলাম যে আসলে ছাত্রদের জন্য থাকার ব্যবস্থা খুবই চমৎকার, একটা গণরুম করা হয়েছে, 1011 নম্বর রুম. যারা যারা আসবে 1011 নম্বর রুমে থাকবে, এবং যদি এখানে ওভারলোড হয়ে যায় তাহলে 1012 নম্বর রুমে থাকবে. তো ফাইন, আমরা 1011 নম্বর রুমে উঠে গেলাম. মোটামুটি 26-27 জনের মতো হবে হয়তো. সবার মশারি, সবার তোষক একসাথে রাখার জায়গা হচ্ছে না, যদি রাখা হয় তাহলে আবার সবাই মিলে ঘুমানো যায় না. তো তারপরেও দুজন মিলে শেয়ার করে আমরা ঘুমাইলাম. তো ঘুমানোর পরে একটা সার্টেন টাইম পরে, আমার মনে হয় সেটা 12:30 বা 1টা বাজে, এরকম একটা সময় আমার
ফোন আসলো এবং বলল যে আমি তোমার সিনিয়র একজন বড় ভাই বলতেছি হলের এত নম্বর রুমে আসো। সো আমি একটু ভড়কায় গেলাম, শুরুর দিনে এসে তো কিছুই করি নাই, না মানে ঘুমায় রয়েছি, এর মধ্যে তো ভুল হওয়ার কিছু নাই। তারপরেও চলে গেলাম ওই রুমে, গিয়ে বললো যে কালকে তো ওরিয়েন্টেশন প্রোগ্রাম, সো ওরিয়েন্টেশন প্রোগ্রামে তোমাকে স্পিচ দিতে হবে। সো আমি তো ঘুম থেকে উঠে গেছি, সো কোয়েশ্চেন করার কোনো অবকাশই নাই যে হোয়াই মি, আমি কেন। তো তারপরেও আমাকে বলা হলো যে তুমি আসলে কি বলতে পারো সেটা আমি তোমাকে একটা চিরকুট লিখে দিচ্ছি যে এই বিষয়গুলো নিয়ে তুমি বলতে পারো। ফাইন, এই বিষয়গুলো নিয়ে আমাকে দেওয়া হলো চিরকুটটা, এবং রাত্রেবেলায় আমি না ঘুমায় মোটামুটি এটাই প্র্যাকটিস করতে থাকলাম আসলে কি বলবো। তো পরের দিন যথারীতি ওরিয়েন্টেশন প্রোগ্রামে ছাত্রদের মধ্যে থেকে ডাকা হলো, আমি চলে গেলাম স্পিচ দিতে। স্পিচ দেওয়ার পরে একটা বিষয় উল্লেখ করা ওর মধ্যে ছিল না, আমি ইচ্ছা করে জোর করে উল্লেখ করেছিলাম। তোমাদের তো মনে আছে যে আমি যখন এখানে ভর্তি হই 2008-এ, তখন কিন্তু আসলে এটা ইউনিভার্সিটি ছিল না, তখন এটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কলেজ অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির আন্ডারের একটা কলেজ। সো আমি আমার বক্তব্যের একদম শেষে বলেছিলাম যে আমাদের এই ইনস্টিটিউশনটা যেন খুব তাড়াতাড়ি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়, সেই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। সো এটা আমার জন্য খুবই চমৎকার একটা ইভেন্ট ছিল, মানে এটার রেসপন্স অনেক ভালো ছিল। আমার ব্যাচমেটরা, সিনিয়ররা বেশ প্রশংসা করেছিলেন। আমার কাছে মনে হয় যে হঠাৎ করে নতুন একটা ছেলে এসছে, সে তাকে স্পিচ দিতে বলায় সেই রকম একটা কথা বলে ফেলেছে। সো টিচাররাও আমার দিকে হঠাৎ করে হলেও তাকিয়েছিলেন একবার। সো এটা আমার মনে হয় একটা মেমোরেবল ইভেন্ট আমার লাইফের, অ্যাটলিস্ট বুটেক্স লাইফের। থ্যাংক ইউ স্যার। স্যার, ক্যারিয়ার অপশন হিসেবে আপনার কাছে মেবি অনেক অপশন ছিল, আপনি কেন টিচিং প্রফেশনটাকে ক্যারিয়ার হিসেবে চুজ করলেন? আই মিন শিওরলি মেনি মোর অপশনস ছিল আপনার কাছে। ডেফিনেটলি আমার অনেকগুলো অপশন ডেফিনেটলি ছিল, আমি চাইলে অনেক দিকে যেতে পারতাম। আর এইখানে আমি যখন শেষ করার পরে আমার ডেফিনেটলি শুরুর দিকে টার্গেট ছিল যে এখানে টিচার হিসেবে মানে হওয়ার সম্ভাবনা কতটুকু সেটা তো আসলে জাজ করা মুশকিল ছিল, কারণ আমরা জানতাম যে আমাদের সিনিয়র বড় ভাইদেরও এখনও নেয়নি, মানে আমরা তো 34তম ব্যাচ ছিলাম, সো 33তম ব্যাচ থেকেও এখনও টিচার নেয়নি। সো উই আর এ বিট কনফিউজ যে আসলে কবে এখানে আসতে পারবো বা আসার আদৌ সুযোগ হবে কিনা, যদি আমাদের ব্যাচ থেকে নিবে কিনা তাও আমরা জানি না। সো সেই জায়গা থেকে আমার জায়গা ছিল যে মার্চেন্ডাইজিংয়ে যাব। তখনকার ট্রেন্ডটা ছিল এরকম যে সবাই মার্চেন্ডাইজিংয়ে যাচ্ছে, আমি মার্চেন্ডাইজিংয়ে যাব, ফ্যাক্টরি মার্চেন্ডাইজিংয়ে কিছুদিন কাজ করব, 3-4 বছর কাজ করব। এরপরে প্ল্যান ছিল যে বাইং হাউসে সুইচ করব অথবা মাল্টিন্যাশনাল কোনো একটা জায়গায় কাজ করব। এটা ছিল একদম ইনিশিয়াল ক্যারিয়ার গোল। এর মাঝখানে বেশ কিছু জিনিস প্ল্যান করেছি, 2-1বার মনে হয়েছে যে সবার যেরকম হয় আমারও এরকমই হয়েছে। খুবই সত্য কথা যে আমারও মাঝে মাঝে মনে হয়েছে যে ফ্যাক্টরি লাইফটা একটু টাফার, এর চাইতে ইজিয়ার কোনো লাইফ আছে কিনা বা হতে পারে কিনা। সো আমার কাছে মনে হয়েছে যে তাহলে MBA করলে, মানে IB-এর MBA-তে যদি পরীক্ষা দিই তাহলে হয়তো বেটার কিছু আসতে পারে বা বেটার জব পেতে পারি, এরকম যেরকম একবার মনে হয়েছে। আরেকবার মনে হয়েছে যে এই সারা জীবনে এই 15,000, 20,000, 25,000, 30,000, 50,000 আলটিমেটলি একটা সার্টেন টাইম পরে লাইফ টাইমের শেষের দিকে যে দেখবো যে আমার লাইফে প্রত্যেক মাসে বেতন হচ্ছে 1 লাখ টাকা। আমার মনে হয় না যে মাঝে মাঝে এটাও মনে হয়েছে যে এই লাইফের গোল আসলে এইটা হইতে পারে না। সো তার চাইতে আমি হায়ার এডুকেশনে যাই এবং দেশের বাইরে টাকা পয়সা কামাই করি। এখানে যেটা 15,000 টাকা কামাই করি, ওইখানে ইজিলি শেষ করার পরে $15,000 কামানো যাবে। সো এরকম চিন্তাভাবনা মাথায় আসেনি, ব্যাপারটা এরকম না, এরকমও মাথায় এসছে। এরপরে ফ্যামিলির একটা প্রেশার ছিল গভর্নমেন্ট জবের জন্য, এটা একটা ফ্যাক্ট, সবসময় থাকে। ফ্যামিলির অন্য অনেক মেম্বার আছে, মানে 7-8 জন আছে ফ্যামিলি যারা সবাই সরকারি চাকরি করে, এবং আমি একমাত্র ইঞ্জিনিয়ারিং পড়েছি এবং বেসরকারি চাকরি করতাম। সো এই জায়গা থেকে ফ্যামিলির একটা প্রেশার ছিল, BCS দেওয়ারও একটা প্রেশার ছিল ফ্যামিলি থেকে। সো এই সব মিলে টিচিংয়ের অপরচুনিটি যখন পেয়ে গেলাম তখন আমার কাছে ডিসিশন নেওয়ার জন্য বেশ সহজ ছিল এবং ফ্যামিলি আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিছে। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে আসলে টিচিংটা সবসময়ই আমার ভালো লাগার একটা জেনেটিক্যাল কারণ ছিল। কারণ হচ্ছে যে আমার ফ্যামিলিতে আমার দাদা থেকে শুরু করে আমি পর্যন্ত এখন প্রায় সবাই শিক্ষক। এখানে একটা হায়ারার্কি আছে, হায়ারার্কিটা হচ্ছে একটু মজা করেই বলি আমি, মাঝে মাঝে ক্লাসেও মাঝে মাঝে বলি। সেটা হচ্ছে আমার দাদা ছিলেন হচ্ছে একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার, সরকারি প্রাইমারি স্কুলের হেডমাস্টার। সো আমার বাবা হচ্ছে একটা হাই স্কুলের হেডমাস্টার। সো আমার ছোটো চাচা হচ্ছে 25তম BCS-এর সরকারি কলেজের ভবিষ্যৎ প্রিন্সিপাল আর কি। সো আমার কাছে যদি আমি আমার ফ্যামিলির হায়ারার্কি মেনটেন করতে চাই, একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হওয়া ছাড়া আমার আসলে কোনো উপায় ছিল না। সো দ্যাট ইজ ওয়াই আমার কাছে মনে হয়েছে যে এটা হচ্ছে বেস্ট ট্র্যাক হবে আমার জন্য। আর ডেফিনেটলি
ফ্যামিলি আমাকে সাপোর্ট দিচ্ছে, সবার আগেই ধন্যবাদ জানাতে চাই আসলে সৃষ্টিকর্তাকে, যিনি আমি যা চেয়েছি তা হয়তো আলটিমেটলি পেয়েছি। থ্যাংক ইউ স্যার। স্যার আপনার ফিউচার প্ল্যানিং কি, লাইক উড ইউ লাইক টু গো অ্যাব্রোড ফর এ পিএইচডি অর সামথিং, এনি প্ল্যান, এনিথিং? আমি যদিও এই অনুষ্ঠানটার ইয়ে হিসেবে শুনেছিলাম যে এটা মনে হয় ক্যারিয়ার আড্ডা নিয়ে, ক্যারিয়ার নিয়ে, আমার নিজের ক্যারিয়ার নিয়ে জিজ্ঞেস করা হবে এটা আমি বুঝি নাই আগে। আই গট ইট। ডেফিনেটলি যেহেতু টিচিংয়ে আছি বলে ছাত্রদেরকে আরও ভালোভাবে শেখাতে, ভালো জিনিস শেখাতে, ভালোভাবে শেখাতে এবং সবচেয়ে আপডেটেড জিনিসগুলো ছাত্রদের যাতে ক্লাসরুমে শেখাতে পারি, সেটার জন্য পিএইচডি খুবই জরুরি আমি জানি, এবং গবেষণার দক্ষতা অর্জনের জন্য পিএইচডি অনেক জরুরি। সো আমার বুটেক্সে মাস্টার্স প্রায় শেষ, প্ল্যান হচ্ছে সামনের দিকে পিএইচডি করার পরে ইচ্ছা আছে পোস্ট ডক করার, এবং এটা খানিকটা কঠিন, কারণ তোমরা জানো যে বুটেক্সের শিক্ষকদের সংখ্যা খানিকটা কম এবং প্রশাসনিক অনেক দায়িত্ব পালন করতে হয়। আমি এই যে ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে কাজ করছি, পাশাপাশি আমি আর একটা হলের অ্যাসিস্ট্যান্ট প্রভোস্ট হিসেবে কাজ করছি, সৈয়দ নজরুল ইসলাম হলের। তো সেইখানে প্রশাসনিক দায়িত্ব বেশ থাকে। তো এর পাশাপাশি পিএইচডির জন্য প্রিপারেশন একটু কঠিন, বাট ক্যারিয়ার গোল যেহেতু আমাকে এটা করতেই হবে। স্যার আপনার সম্পর্কে কিছু জানতে চাই। অ্যাজ এ স্টুডেন্ট আমরা অ্যাজ ইউজুয়াল যা জানি তার বাইরে এনিথিং, লাইক আপনার মটো অফ লাইফ, এনিথিং। মোটো অফ লাইফ হচ্ছে যে প্লেন লিভিং হাই থিঙ্কিং মানে হচ্ছে যে আমি খুব সাধারণ জীবনযাপনে অভ্যস্ত, সাদামাটা পোশাক পরি, সাদামাটা যানবাহনে চড়ি, হয়তো চিন্তাভাবনাও সাদামাটা না, এই একটা জায়গায় শুধু আমি একটু ডিফারেন্ট হয়, আমি একটু চিন্তা করি একটু অন্যরকম। আমি যখন ওয়েবসাইটে হার্ভার্ড ইউনিভার্সিটির ছবি দেখি, হার্ভার্ড ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট দেখি, বাইরের এনভায়রনমেন্ট, ভেতরে তো আমি পড়ি নাই কখনো। আমি যখন প্রিন্সটন ইউনিভার্সিটির চেহারা দেখি বাইরের দিক থেকে, আমি মাঝে মাঝে কল্পনা করি যে আমার বুটেক্স হয়তো আমি থাকবো না হয়তো এরকম একটা সার্টেন টাইমে, কিন্তু আমার বুটেক্সের এনভায়রনমেন্ট এরকম হবে একটা সার্টেন টাইম পরে। তো এই যে অনেক আমি যেখানে বসে আছি তার চাইতে অনেক বড় চিন্তা ভাবনা করতেছি, আমি জানি না হয়তো ওই জায়গায় যেতে পারবো কিনা, কিন্তু চিন্তাটা যখন বড় রাখি তখন আমার মনে হয় যে চেষ্টাটা বড় থাকে। সো চিন্তার সাথে চেষ্টার একটা কমিউনিকেশন করতে পারি, এটা সবসময় চেষ্টা করি। এটা হচ্ছে মোটো টাইপ লাইফের। আর আমার লাইফ, আমার মনে হয় আমি মোর ফ্যামিলি ওরিয়েন্টেড, সময় পেলে ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা করি, আব্বা আম্মাকে একটু কেয়ার করার চেষ্টা করি, এটা যে কোনো মানুষই করে। যেহেতু ক্যারিয়ারের এখনও শুরু, খুব বেশি টাকা পয়সা ইনকাম করছি বা করতেছি এরকমও কিছু না, বাট আমার যা কিছু আছে সেই সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে আমার কাছে ফ্যামিলি সবার আগে, এবং মোস্ট অফ দ্য কেস আমি ফ্যামিলিকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ স্যার। আড্ডা চলবেই। এখন আমাদের সাথে জয়েন করতে আসছেন মেহেদি হাসান। ধন্যবাদ আখি তোমাকে। অ্যাকচুয়ালি আমাদের আজকের এই প্রোগ্রামটার দুইটা সেশন আমরা করতে চেয়েছি। প্রথম সেশনটা ছিল আমরা স্যারের সঙ্গে কিছুটা ইনফর্মাল কথা বলবো, আর যেহেতু আমাদের টাইটেলটা ছিল ক্যারিয়ার আড্ডা আর সামথিং লাইক দ্যাট, সো আমরা চাই না যে শুরু থেকে একদম সামথিং খুব বেশি সিরিয়াস কিছু নিয়ে কথা বলতে। আমরা চেয়েছি স্যারের সঙ্গে আরেকটু বেশি কীভাবে একটু বেশি কীভাবে কন্ট্রিবিউট করা যায়, সেটার জন্য আমরা আসলে স্যারের সঙ্গে একটু কনভারসেশন করতে চেয়েছি। তো এইটা হচ্ছে হট টপিক যে আমরা এখন ক্যারিয়ারটা নিয়ে কথা বলবো। আমরা ক্যারিয়ারটা নিয়ে কথা বলার আগে আমরা একটু স্যারের কাছ থেকে শুনতে চাই, স্যার আসলে আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন যে ক্যারিয়ারটা বলতে আসলে কী জিনিসটা মিন করা হয়? এটা বলার আগে আমি একটা আমাদের প্রেজেন্ট সিনারিওটা বলি। আমাদের ছেলেরা, শুধু আমাদের ছেলেরা না, বাংলাদেশে যারা ইঞ্জিনিয়ারিং পড়ে, ইঞ্জিনিয়ারদের জন্য আমার কাছে মনে হয় যে পারফেক্ট জায়গা বা পারফেক্ট কাজের জায়গা বাংলাদেশ এখন পর্যন্ত ওইভাবে প্রোভাইড করতে পারছে না, বা পারলেও খুবই ছোট এক্সটেন্টে পারছে হয়তো। তো এখানে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়াররা বা এই যারা একটু মেধাবী ছেলেরা সরকারি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসে, তাদের সবসময় একটু উচ্চাকাঙ্ক্ষা থাকে যে বেটার লাইফ স্ট্যান্ডার্ড দরকার, খুব তাড়াতাড়ি গ্রো করা দরকার, আর্লি এস্টাবলিশমেন্ট দরকার। সো এই জায়গাগুলো থেকে একটা কমন টেন্ডেন্সি চলে এসছে। টেন্ডেন্সিটা হচ্ছে যে তাড়াতাড়ি গ্রো করতে হবে, মানে হচ্ছে তাড়াতাড়ি সুইচ করতে হবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। সো আমাদের ছেলেরা, ইভেন বুয়েটের ছেলেরাও, কুয়েট তাদেরও এরকম একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে কোনো একটা জায়গায় জয়েন করার পরে 1 বছর সেখানে কিছু না কিছু শিখলো, তাকে ধরে নিচ্ছে তাকে 25,000 টাকা বেতন দেওয়া হয়। 1 বছর পরে তার বেতন বেড়ে, সে জানে যে 5,000 টাকা বাড়বে, 30,000 হবে। সে তখন চেষ্টা করে যে আরেকটা জায়গায় যদি 40-এ যাওয়া যায় এটা বেটার। তারপরে সে 40-এ এক জায়গায় যায়, গিয়ে
আরও 1 বছর পরে আরেক জায়গায় জাম্প করে যাওয়ার চেষ্টা করে, সে জানে সেখানে তার বেতন বাড়বে 6,000 টাকা, মানে 46,000 টাকা হবে। সে চিন্তা করে যে এইবার যদি আমি আরেকটা মুভ করি তাহলে নিশ্চয়ই 50-এ কোথাও যেতে পারি কিনা, সো আরেকটা জায়গায় 50-এ চলে যাওয়ার চিন্তা করে। প্রবলেমটা হচ্ছে এইখানে যে সে কোথাওই কিন্তু এক্স্যাক্টলি পুরো কাজটা শিখে না, কিন্তু একটা সার্টেন টাইম পরে সে কিন্তু আসলে স্টাক হয়ে যায়। সে দেখা যাবে যে ওই 50,000 টাকা বেতনের ওই চাকরিটা, ওই কাজটা, ওইখানে যে কাজ আছে সেটাকে সে আসলে ফুলফিল করতে পারছে না, কারণ তার আগের 2 বছর সে ঠিকমতো কাজ শিখে নাই। তাকে টাকা দেওয়া হচ্ছে, 50,000 টাকা করে দেওয়া হচ্ছে, কিন্তু আলটিমেটলি তার পারফরমেন্স 50,000 টাকা বেতন পাওয়ার মতো না, কারণ হচ্ছে তার কমপ্লিট কাজটা সে কোথাও কখনো ভালোভাবে শিখে নাই। সো এই জন্য আমার কাছে মনে হয় ক্যারিয়ার মানে হচ্ছে যে, যদিও এই সাইকেলের এক ধরনের ক্যারিয়ার থাকে, মোটর সাইকেলের ক্যারিয়ার থাকে, গাড়ির ক্যারিয়ার থাকে, এই ক্যারিয়ারের বানান আলাদা, কিন্তু আমার কাছে মনে হয় দ্য কনসেপ্ট ইজ অলমোস্ট সেম। মানে হচ্ছে যে জিনিসটা তোমাকে টেনে নিয়ে যাবে, হ্যাঁ, যে জিনিসটা তোমাকে টেনে নিয়ে যাবে সেইটা যথেষ্ট শক্তিশালী করা দরকার। হ্যাঁ, সো আমার কাছে ক্যারিয়ার মানে হচ্ছে যে কোনো একটা জায়গায় ঠিক করে ফেলা যে আমি আসলে এই ইন্ডাস্ট্রির এই সেক্টরে কাজ করব। যখন এটা মানসিকভাবে সেট করে ফেলো, তখন চিন্তা করো যে আগামী 15 থেকে 20 বছর আমি এই জায়গাটাতে কাজ করব এবং এই জায়গাটার আমি লিডার হব। আমি যখন বারবার চেঞ্জ করব, ট্র্যাক চেঞ্জ করব, বা একই ট্র্যাকের মধ্যে অনেকগুলো রাস্তা চেঞ্জ করে ফেলবো, আমি অনেকগুলো কোম্পানি চেঞ্জ করে ফেলবো, তখন আমার কাছে মনে হয় লার্নিংটা ডিসরাপ্টেড হয়। সো ক্যারিয়ারের শুরুতে হচ্ছে লার্নিং। আমি বুটেক্সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে খুবই বিনয়ের সাথে বলতে চাই যে শুরুর 1-2 বছর আসলে একটু টাকা পয়সার দিকে না তাকায় আমার মনে হয় লার্নিংয়ের দিকে জোর দেওয়া উচিত। ধন্যবাদ স্যার। হ্যাঁ, আপনি আপনার কথা শেষে হয়তো টেক্সটাইল গ্র্যাজুয়েটদের নিয়ে কথা বলতে চাচ্ছিলেন। আমরা আসলে এটা নিয়ে একটু কথা বলতে চাই যে আসলে ক্যারিয়ার প্ল্যানিং অফ এ টেক্সটাইল গ্র্যাজুয়েট এটা আসলে কীরকম হওয়া উচিত স্যার, প্লিজ। হ্যাঁ, যেটা বলছিলাম যে একদম শুরুর দিকে আসলে টাকা পয়সার দিকে না তাকায় যদি কোনো একটা স্পেসিফিক সেক্টরে পুরো কাজটা শিখে ফেলা যায় এবং অ্যাডভান্সড কাজগুলো শিখে ফেলা যায়, তাহলে কি হবে যে বাকি অন্য কোম্পানিগুলো তোমার পেছনে ঘুরবে। তো তোমার ভেতরে যদি নলেজ থাকে, তুমি যদি কাজ জানো, মানে তোমার যদি এফিসিয়েন্সি থাকে, কোম্পানিগুলোই তোমার পেছনে ঘুরবে। ইনফ্যাক্ট তুমি যদি এই 1 বছর পর পর বা 6 মাস পর পর সুইচ করতে থাকো, তাহলে প্রবলেম যেটা হবে যে তুমি কিন্তু কোম্পানিগুলোর পেছনে ঘুরতেছো, তাই না? ঘটনাটা এরকম, তুমি 6 মাসের এক্সপিরিয়েন্সকে 8 মাস দেখাচ্ছ, 8 মাসেরটাকে 1 বছর দেখাচ্ছ, দেখা আরেকটা জায়গায় সুইচ করছো, আলটিমেটলি এটার মধ্যে কোনো ডেভেলপমেন্ট নাই। তো আমি আমার এরকম মানে আমি দেখেছি আমাদের এখানকার অনেক গ্র্যাজুয়েটস আছেন, অনেক সিনিয়র গ্র্যাজুয়েটস এখানকার অ্যালামনাই। তো ওনারা যেটা করেন আমি দেখেছি সেটা হচ্ছে একটা কোম্পানিতে উনি চাকরির শুরুতে জয়েন করেছেন, 18 বছর হয়ে গেছে ওইখানেই জয়েন করে আছেন, এবং ওইখানকার উনি ডিরেক্টর হয়ে গেছেন অথবা সিনিয়র জেনারেল ম্যানেজার হয়ে গেছেন। সো আমার এর মানে কি এই যে যারা বিভিন্ন জায়গায় সুইচ করেছে তারা খুব তাড়াতাড়ি গ্রো করেছে? ইট ডাজন্ট মিন। সো অনেকে আছে 18 বছর ধরে চাকরি করতেছে এখনও ম্যানেজার, আবার অনেকে আছে যে 15 বছর একটা জায়গায় আছে, সে সেখানকার জেনারেল ম্যানেজার হয়ে গেছে বা ডিরেক্টর হয়ে গেছে। সো আমার কাছে মনে হয় একটু স্থিতিশীল থাকা, অ্যাটলিস্ট ক্যারিয়ারের শুরুর জায়গাটাই একটু স্থিতিশীল থাকা, মানে একসাথে পরপর 2-3 বছরে 2-3টা চেঞ্জ না করে আমার মনে হয় স্থিতিশীল থেকে কোনো একটা জায়গায় স্থিতিশীলভাবে কাজ শেখা। এটার একটা ব্যাড ইম্প্যাক্ট আছে, ব্যাড ইম্প্যাক্টটা একটু বলি। সেটা হচ্ছে যে আমাদের একটা গ্র্যাজুয়েট যখন একটা ইন্ডাস্ট্রিতে জয়েন করে, সে তাকে যখন প্রথম এক বছর সে ইন্ডাস্ট্রির জন্য খুব বেশি যে কন্ট্রিবিউট করতে পারে ব্যাপারটা এরকম না, কারণ শুরুর দিকটা তার লার্নিংয়ের পিরিয়ড। সো একটা কোম্পানি তোমাকে যখন শেখায় এবং সেই শেখার পরপরই যদি তুমি তাকে ছেড়ে দিয়ে অন্য একটা কোম্পানিতে জয়েন করো, সেই ইন্ডাস্ট্রির মালিকরা কিন্তু আমাদের গ্র্যাজুয়েটদের ব্যাপারে একটা নেগেটিভ ধারণা পোষণ করে, এবং কিছুদিন পরে যখন দেখে যে পরপর 3-4টা এরকম গ্র্যাজুয়েটকে নেওয়া হচ্ছে বুটেক্সের এবং তারা 1 বছর পর পর ছেড়ে দেয়, সো আলটিমেটলি কিছুদিন পর থেকে দেখা যায় যে বুটেক্সের গ্র্যাজুয়েটদের ওনারা নিতে না চাওয়ার কারণ হচ্ছে এরা খুবই শেকি, মুভমেন্ট অনেক বেশি করে, এবং কাজ শেখানোর পরে তারা আলটিমেটলি তারা আউটপুট পাওয়ার আগেই আমাদের এই গ্র্যাজুয়েটরা অন্য জায়গায় চলে যাচ্ছে। সো আমার মনে হয় ক্যারিয়ার প্ল্যানিংয়ের জন্য এই যে ব্যাপারটা খুবই জরুরি, কোনো একটা জায়গায় স্টাডি থেকে পুরো কাজটা শিখে তারপরে মুভ করা উচিত। থ্যাংক ইউ স্যার। আরেকটা বিষয় নিয়ে স্যার একটু বলতে চাচ্ছিলাম যে আসলে আমরা এখানে বুটেক্সে বিশেষ করে এই টেন্ডেন্সিটা খুব বেশি যে বিএসসি শেষ করার পরই জবে ঢুকে যাওয়া উইদাউট এনি পোস্ট গ্র্যাজুয়েশন লাইক মাস্টার্স অর MBA সামথিং লাইক দ্যাট। আপনার কাছে কি এরকম মনে হয় যে আসলে বিএসসির পরেই জবে ঢুকে যাওয়াটা আসলে উচিত না, অথবা এরকম যদি আমি একটু ক্লিয়ার করি যে জব করার সঙ্গে সঙ্গে আপনার MSc বা দ্যাট মিনস পোস্ট গ্র্যাজুয়েশনের করাটা একটু টাফ হয়ে যায়? সো এক্ষেত্রে সাজেশন হিসাবে আপনি স্যার একটু যদি আমাদের কিছু বলতেন। কারো যদি টার্গেট থাকে যে সে ইন্ডাস্ট্রিতেই কাজ করবে,
আমার কাছে মনে হয় যে ইটস ওয়াইজ যে বিএসসি করার পরে ইন্ডাস্ট্রিতে চলে যাওয়া। এর কারণ হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিটা যেরকম, খুবই বাস্তব জায়গা থেকে বলছি, সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিটা যেরকম যে তুমি যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে যাও তোমাকে যে স্যালারি অফার করবে, এমএসসি ইঞ্জিনিয়ারিং করে যাও তোমাকে সেম স্যালারি অফার করবে। অন দ্য আদার হ্যান্ড তুমি যে এমএসসি করার জন্য 2 বছর বা 2.5 বছর এখানে সময় দিচ্ছ, এই ইনভেস্টমেন্টটা আসলে শর্ট রানে এবং সেমি লং রানে আসলে তেমন কোনো ভ্যালু অ্যাড করছে না। বাট ইফ ইউ ওয়ান্ট টু গো টু টিচিং, সো এটা ডেফিনেটলি আমার মনে হয় যে তোমার এমএসসি করে তারপরে টিচিংয়ে আসা উচিত, অথবা টিচিংয়ে আসা অবস্থায় এমএসসি পিএইচডিগুলো শেষ করা উচিত। সো ইন্ডাস্ট্রিতে থাকতে চাইলে আমার মনে হয় বিএসসি করার পরেই আসলে চলে যাওয়া উচিত। সারা পৃথিবীতেই যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে যায় তাদের জন্য সবচেয়ে পিক টাইম হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে ইন্ডাস্ট্রিতে চলে যাওয়া। এরপরে যদি তারা আরও ফার্দার টেকনিক্যাল ডেভেলপমেন্টের বা অন্য কোনো জন্য সুযোগ চায় বা করতে চায়, ইন্ডাস্ট্রির প্রয়োজনে হোক নিজের প্রয়োজনে হোক, তারপরে তারা পার্ট টাইম এমএসসি করে নেওয়ার চেষ্টা করতে পারে মনে হয়। ধন্যবাদ স্যার। আমরা একটু কথা বলতে চাই স্যার সিজিপিএ নিয়ে, খুব হট টপিক অ্যাকচুয়ালি। সিজিপিএ নিয়ে যদি স্যার কথা বলতে চাই, আপনি কিছুক্ষণ আগে আর্নিংস নিয়ে কথা বলছিলেন যে যদি প্রিলিমিনারি স্টেজে যদি আমরা আর্নিংয়ের দিকে ঝুঁকে পড়ি, সেক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম যেটা হয় যে সিজিপিএটা লোয়ার হয়ে যায়, অথবা যারা কিনা সিজিপি একটু হাই রেঞ্জে আছে তাদের হয়তো আর্নিংটা একটু কম। সো আর স্টুডেন্ট লাইফে স্যার আর্নিংটা বেশ একটা ভাইটাল প্লে রোল করে অ্যাকচুয়ালি। সো সেই জায়গা থেকে স্যার আপনি কী মনে করেন যে সিজিপিএর ইম্প্যাক্ট রাইট নাও কীরকম, অথবা আরেকটু যদি বলি যে সিজিপিএতে আর্নিংসটা কীভাবে আমাদের ডিফার করছে? আমি সিজিপিএর এই রেঞ্জটাকে আমি 2-3টা ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে যে ভেরি হাই সিজিপিএ মানে 3.8+, আর একটা হচ্ছে 3.50 থেকে 3.50-র আশেপাশে, 3.50-র একটু বেশি, 3.55, 52, 61, 62, 7-এর মাঝামাঝি। আরেকটা জায়গা হচ্ছে এই 3 থেকে 3.49 পর্যন্ত, আর একটা হচ্ছে 3 নিচে। আচ্ছা, এখানে কয়েকটা ফ্যাক্ট আছে। সেটা হচ্ছে যে এই অ্যাবাভ এভারেজ মানে হচ্ছে 3.5 থেকে ঠিক তার উপরে, আবার 3.8-এর উপরে না, 3.8-এর নিচে, এই ধরনের এভারেজের ছেলেরা, এই ধরনের সিজিপিএ যাদের আছে চাকরির বাজারে, তাদের ভ্যালু খানিকটা বেশি। কারণ হচ্ছে এদেরকে 2 দিক থেকে রিলাই করা যায়। একটা হচ্ছে যে এরা খুব তাড়াতাড়ি চাকরি ছেড়ে হায়ার এডুকেশনে চলে যাবে এরকম যেন সম্ভাবনা খানিকটা কম, অ্যাটলিস্ট বেটার, মানে 3.8-এর চাইতে তো খারাপ অবস্থাটা, এটা একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে যে এই ছেলেগুলো বোঝা যায় যে একটু হলেও পড়াশোনায় সিরিয়াস ছিল, একটু হলেও। সে যে পড়াশোনায় সিরিয়াস ছিল এর মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়াশোনায় সিরিয়াস মানে সে কাজের ক্ষেত্রেও খানিকটা হলেও সিরিয়াস হবে। সো এটা একটা ফ্যাক্ট। এই জন্য আমি আমার স্টুডেন্টদের সবসময় বলি যে অ্যাটলিস্ট যাই করো, আর্নিং করো, টাকা পয়সা কামাই করো, টিউশনি করো, কোচিং করাও, কোচিংয়ে ক্লাস নাও, যাই করো না কেন, অ্যাটলিস্ট 3.5 রাখো। 3.5 রাখলে যেটা হবে যে তুমি যদি একটা সার্টেন টাইম পরে চিন্তা করো যে আমি হায়ার এডুকেশনে যেতে চাই, সেজন্য রাস্তাটা খোলা। আবার অন দ্য আদার হ্যান্ড তুমি যদি 3-র নিচে নেমে যাও, তাহলে তোমাকে আবার কিছু কিছু কোম্পানি আন্ডার এস্টিমেট করে যে তুমি আসলে কখনোই তোমার নিজের কাজ যেটা ছিল তুমি সিরিয়াস হওনি। এটা অবশ্য একটু সফিস্টিকেটেড ইন্ডাস্ট্রি বা মাল্টি ন্যাশনাল, এরা হয়তো খানিকটা করে, কিন্তু আমাদের দেশে যে লোকাল যে ফ্যাক্টরিজগুলো আছে সেগুলো কিন্তু আসলে খুব বেশি সিজিপিএ করে না, বরং যাদের কম সিজিপিএ তাদেরকে বেশি প্রেফার করে। এটার কারণ হচ্ছে এই ছেলেটা আর কোথাও যাবে না। আর যাদের বেশি সিজিপিএ তাদেরকে বলে যে তুমি তো আসলে চলে যাবা। আমি একদম বাস্তব কথা বলছি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। এখানে আরেকটা বিষয় আছে, আমি ক্লাসে সবসময় বলি, সেটা হচ্ছে যাদের সিজিপিএ একটু কম তারা ইন্ডাস্ট্রিতে ভালো করে। সিজিপিএ কম বলতে যা ধরো 2.73 সিজিপিএ, এটা রিজন হচ্ছে এই যে 2.73 পেয়েছে আন্ডারগ্রেডের রেজাল্টে আর যে 3.80 পেয়েছে, এই দুইজনই হয়তো কোনো না কোনোভাবে একই কলেজ থেকে একই লেভেলের স্টুডেন্ট হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে ডেফিনেটলি। এখন প্রবলেমটা হচ্ছে যে একজন তারই বন্ধু 3.8 পেয়ে বুঝতে পারতেছে সে একটা অ্যাডভান্টেজ পাইছে, ডেফিনেটলি অ্যাডভান্টেজ, 4 বছর পরিশ্রম করেছে, সে ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ পেয়েছে। এখন ইন্ডাস্ট্রিতে এসে তাকে যদি ধরতে চাই, 3.8-ওয়ালাকে যদি ধরতে চাই 2.73-ওয়ালা, তো তাকে কী করতে হবে? আলটিমেটলি পরিশ্রম বেশি করতে হবে। সো যখনই সে বাকিদের সাথে কিপ পেস করতে চায় যে আগে যেহেতু ফাঁকি দিচ্ছি, এটাকে অ্যাডজাস্ট করতে হলে চাকরিতে পরিশ্রম করতে হবে বেশি, সো চাকরিতে যখনই সে কেউ বেশি পরিশ্রম করে ডেফিনেটলি সে গেইন হবে, কোনো সন্দেহ নাই ব্যাপারে। এবং যখনই সে বুঝতে পারে যে আমার পেছনে খানিকটা ব্যাকলগ আছে এবং এইটাকে চাকরিতে পরিশ্রম করেই উপরে উঠতে হবে, সো তখন সে ডেফিনেটলি ভালো করে। আর এরকম কোনো কারণ নাই যে 2.73 পাইছে বললে সে যে আসলে কম আইকিউয়ের ছেলে বা কম মেধাবী ছেলে, ব্যাপারটা এরকম না। সে ইউনিভার্সিটিতে এসে হয়তো বেশি টিউশনি করছে, সে ইউনিভার্সিটিতে এসে বেশি কোচিং করাইছে, বা অন্য অনেক কারণ থাকতে পারে, সো যে কারণে তার রেজাল্ট হয়নি। বাট আমার মনে হয় না যে তার পোটেনশিয়াল কম আছে বা কম ছিল।
অ্যাকচুয়ালি এটা আরেকটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেন অ্যান্সার আপনি দিয়ে ফেলেছেন। আসলে যদি এভাবে বলতে চাই যে যারা আসলে লোয়ার সিজিপিএ হোল্ডার, তাদের জন্য আপনার কোনো সাজেশন বা কোনো টিপস থাকবে কি না? আপনি কথা বলছিলেন যে আফটার জবের কথা, কিন্তু আমরা যদি ইন কোর্সের কথা বলি, দ্যাট মিনস বিএসসিতেই যদি কেউ দেখে যে বেশ কয়েকটা টার্মে তার সিজিপিএ বেশ কম, সেক্ষেত্রে আসলে তার জন্য কোন ধরনের সাজেস্ট আপনি করবেন? বেশ কম বলতে যদি তার 3-র নিচে হয়, আমার প্রথম সাজেশন হচ্ছে এই যে কয়টা সেমিস্টার বাকি আছে সেগুলোতে একটু ভালো পড়াশোনা করে 3-র উপরে আনা, পাশাপাশি কমিউনিকেশন স্কিলটাকে একটু ডেভেলপ করা। কমিউনিকেশন স্কিল মানে হচ্ছে নিজে সুন্দর করে কথা বলতে পারা, অন্যের কথা একবারেই সুন্দর করে বুঝতে পারা, এবং কমিউনিকেট করার অনেকগুলো ওয়ে আছে। হতে পারে এটা ওরাল কমিউনিকেশন, হতে পারে রিটেন কমিউনিকেশন, হতে পারে ইমেইল কমিউনিকেশন, হতে পারে ওভার ফোন কমিউনিকেশন। সো এই সব ধরনের কমিউনিকেশনে সে যদি এক্সপার্ট হয়, লাইক ফ্লুয়েন্টলি বাংলা বলতে পারে আঞ্চলিকতা ছাড়া, ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারে, এই জায়গাগুলোদের উপরে যদি সে একটু জোর দেয়, আমার মনে হয় সে অন্যদের থেকে এই যে রেজাল্টে খানিকটা পিছিয়ে আছে সেটা খানিকটা হলে ওভারকাম করতে পারবে। স্যার, আমরা একটু হায়ার স্টাডিজ নিয়ে কথা বলতে চাই। আপনিও স্যার আপনার ফিউচার গোলের কথা বলছিলেন যে আপনি হায়ার স্টাডিজে ইন্টারেস্টেড, অ্যান্ড যারা টিচিং প্রফেশনে আসলে আসতে চায় বা চান যারা, তাদের আসলে ভালো ডেলিভার করার জন্য, আরও বেশি ভালো পারফরমেন্স দেখানোর জন্য, শো করার জন্য আসলে হায়ার স্টাডিজের বিকল্প নাই। সো এক্ষেত্রে স্যার হায়ার স্টাডিজে যারা প্ল্যান করে আছে বা যাদের গোল হায়ার স্টাডিজ, তাদের জন্য স্যার আপনার কোনো সেইংস আছে কি না? আচ্ছা, এখানে আমি রিসেন্টলি কিছু কেস দেখতে পাচ্ছি। কেস হচ্ছে আমাদের ইউনিভার্সিটির বিশেষ করে 36তম 37তম এই দুটো ব্যাচ, 38তম ব্যাচের, এখানে অনেকে দেখছি যারা চাকরিতে জয়েন করার পরে 6 মাস পরে, 1 বছর পরে তাদের মাঝখানে ফিলিং আসে যে চাকরি ভালো লাগতেছে না এবং লেটস গো ফর জিআরই। সো এই যে একটা সেই মুভমেন্ট, আমি হায়ার স্টাডিজ করতে চাই, এটা আমি এত পরে কেন বুঝলাম? আমার যদি সত্যি সত্যি হায়ার স্টাডিজের ইচ্ছা থাকে, এটা একটু আগে বুঝতে পারা, এবং এটার মূল জায়গাটা হচ্ছে নিজের ক্যাপাসিটি বুঝতে পারা। হ্যাঁ, আমি এই ধরনের ইন্ডাস্ট্রির সাথে কোপ করতে পারবো কি না, এটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে গিয়ে অথবা মিল ভিজিটে গিয়ে একটু বুঝতে কষ্ট হয়, বাট তারপরও সিনিয়রদের এক্সপিরিয়েন্স থেকে বুঝতে চেষ্টা করা যে এই ইন্ডাস্ট্রি আসলে আমি কতখানি ভালো পারবো। যদি ইন্ডাস্ট্রিতে না যেতে পারি, অথবা আমার যদি আগে থেকেই প্যাশন থাকে যে আমি হায়ার স্টাডিজে যাব, তাহলে আমার মনে হয় যে এটা 2-1-এর পর থেকেই এটার মানসিক প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত, এবং কোনো একটা স্টুডেন্টকে ডেফিনেটলি 4-1-এর মধ্যে জিআরই দিয়ে ফেলা উচিত। এটা আমার ব্যক্তিগত পার্সোনাল ভিউ। 4-1-এর আগেই, 4-1-এর মধ্যে আর কি, 4-1-এর আগে না, 4-1-এর মধ্যে জিআরডি দিয়ে ফেলা উচিত। কারণ 4-1-এর পরে আসলে সবচেয়ে বেশি ব্যস্ততা শুরু হয়, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট শুরু হয়, এরপরে ফাইনাল ইয়ারের প্রজেক্ট থাকে, যে কারণে আসলে এর মাঝখানে আলাদা করে পড়াশোনা করার মতো সুযোগ আসলে কম থাকে। আর যারা চিন্তা করে যে ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে জিআরই দিব, তাদের মাঝখানে একটু হীনমন্যতা তৈরি হয়, ছোটো ছোটো হীনমন্যতা, এটাকে বলি আমরা ইনফেরিয়র কমপ্লেক্সিটি। তো প্রবলেমটা হচ্ছে যে তোমারই যখন একটা ফ্রেন্ড চাকরি শেষ, এই পড়াশোনা শেষ করেই, ফাইনাল পরীক্ষা শেষ করেই 30,000 টাকা বেতনে চাকরি শুরু করতেছে, আর তুমি বসে আসো, তোমার আব্বা আম্মা বলতেছে যে, তোমার আব্বা আম্মার কাছে উল্টা চাইতেছে আব্বা 30,000 টাকা লাগবে, টোফেলা জিআরই দিব। সো বুঝতেই পারছো কোয়াইট টাফ, টাইমটা খুবই টাফ যায়। যে আমার বন্ধু 30,000 টাকা বেতনে চাকরি শুরু করতেছে, 1 মাস পর পর তার অ্যাকাউন্টে 30,000 টাকা জমা হয়, আর আমি 1 মাস পর পরে 20,000 টাকা বাড়ি থেকে নিয়ে আসি, অথবা নিজের টাকা দিয়েই করছি, কিছু না কিছু করছি। সো এটা একটা টাফ জিনিস। আমার কাছে যেটা মনে হয়, এই মানসিক জায়গা থেকে বা এই মানসিক দূরত্ব থেকে বা এই প্রবলেমটা থেকে দূরে থাকার জন্য আমার কাছে মনে হয় যে 3-1 থেকে প্রিপারেশন নেওয়া শুরু করা উচিত জিআরইর জন্য। যদি জিআরই দিতে চায়, জিআরই এবং আইএলটিএস আমার কাছে মনে হয় 4-1-এর আগেই দিয়ে ফেলা উচিত। এতে করে যেটা হবে, জিআরইর ভ্যালিডিটি অনেক বেশি থাকে। আইএলটিএসটা পরে দিতে পারে, আইএলটিএসটা চাইলেই ফাইনাল পরীক্ষার পরে দিয়ে দেওয়া যায়, কিন্তু জিআরইটার ভ্যালিডিটি যেহেতু 5 বছর প্রায়, সো ইজিলি সে 5 বছরের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো কোথাও অ্যাপ্লাই করতে পারে, এবং এটা কমন ট্রেন্ড হতে পারে। আমার মনে হয়, আমার অলরেডি এই ট্রেন্ড শুরু হয়ে গেছে যদিও, কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে 1 বছর চাকরি করে এসে তারপর তার মনে হওয়া যে এই চাকরি বাকরি আমার জন্য না, আমি পারছি না, আমাকে হায়ার স্টাডিজের জন্য চলে যেতে হবে, এইখানে মানুষের সময় নষ্ট হয়, অনেক সময় নষ্ট হয়। থ্যাংক ইউ স্যার। স্যার, আমরা হায়ার স্টাডিজ নিয়ে কথা বলছিলাম। আসলে হায়ার স্টাডিজে যদি স্যার একটু স্পেসিফিকলি কিছু সেক্টরে কথা বলেন, যে কিছু হট কেকস ইন দ্য ফিল্ড অফ টেক্সটাইল, সো যদি স্যার সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতেন যে আসলে কোন সেক্টরগুলোতে আমাদের বুটেক্সিয়ান যারা আছে বা যারা টেক্সটাইল গ্র্যাজুয়েট যারা আছি, তারা আসলে কোন সেক্টরগুলোতে অনেক বেশি ইফোর্ট দিতে পারে, আর এখানে অনেক বেশি অপরচুনিটি রয়েছে। আমি যদি প্রশ্নটা বুঝে থাকি যে হায়ার স্টাডিজ শেষ করার পরে আমাদের দেশে এসে কোন জায়গাগুলোতে কাজ করতে পারে, এরকম
অ্যাকচুয়ালি নট লাইক দ্যাট, আমি বলছিলাম যে হায়ার স্টাডিজের ক্ষেত্রে কোন কোন সেক্টরগুলোতে, আই মিন আমরা অনেকগুলা সিনিয়র ভাইদেরকে দেখছি, অ্যালামনাই দেখছি যারা আসলে রিসার্চের ক্ষেত্রে ম্যাটেরিয়াল সায়েন্সকে বেশি প্রাধান্য দিচ্ছে। এরকম কিছু হট কেকস যে কোন সেক্টরগুলোতে বুটেক্সিয়ানরা বেশি ইফোর্ট দিতে পারবে বা তাদের ওই অপরচুনিটিটা অনেক বেশি অন্যান্য সেক্টরের চেয়ে। একটু মনে হয় একটু বিস্তারিত বলা প্রয়োজন, কারণ আমাদের এখন রিসেন্টলি পৃথিবীর অন্য বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলো যে বিষয়গুলো নিয়ে রিসার্চ করছে, আমার কাছে মনে হয় যে আমাদের ইউনিভার্সিটির অ্যালামনাই যারা মানে আগে থেকে পাশ করে গেছে, ওনারা যারা রিসার্চ করছেন, সেগুলো ভেরি কনফাইন্ড এরিয়াস বলতে আমি বোঝাচ্ছি যে 4-5টা বেসিক বিষয় নিয়ে আসলে কাজ করছে। মূলত ম্যাক্সিমাম মানুষ কাজ করছেন আসলে পলিমার সায়েন্স নিয়ে, মানে পলিমার ম্যাটেরিয়াল নিয়ে, নতুন পলিমার ম্যাটেরিয়াল কীভাবে কাজ করানো যায়, মানে সেই পলিমার ম্যাটেরিয়ালগুলো টেক্সটাইলের সাথে কীভাবে ইনকর্পোরেট করা যায়, এগুলো নিয়ে এটা একটা বড় একটা জায়গা, অনেক বড় একটা পার্ট। এবং আমার জানার মতে প্রায় 6 থেকে 7 জন আছেন এরকম এই ধরনের গবেষণা নিয়ে কাজ করছেন। রিসেন্টলি গত 2 বছরে মার্চেন্ডাইজিং এবং ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন, মানে রিসার্চ করছেন, এরকম বেশ কয়েকজনকে আমি আমেরিকায় যেতে দেখেছি। এটা একটা বড় জায়গা। আরেকটা জায়গা নিয়ে অনেকে কাজ করছেন বুটেক্সিয়ানরা, সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। আমরা যে প্রতিনিয়ত প্রোডাকশনের মাধ্যমে কার্বন এমিশন করছি, এই কার্বন এমিশনটাকে রিডিউস করার জন্য অথবা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করার জন্য আমাদের প্রসেসগুলো, সো এই প্রসেসের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করার উপায়গুলো সব নিয়ে অনেক জায়গায় কাজ হচ্ছে। এটা শুধুমাত্র যে আমেরিকায় হচ্ছে এরকম না, জার্মানির বেশ কিছু বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ হচ্ছে, অস্ট্রেলিয়ার কিছু বিশ্ববিদ্যালয় এটা নিয়ে কাজ হচ্ছে, জাপান এটা নিয়ে কাজ করছে। যদিও জাপানের বিশ্ববিদ্যালয়গুলো টেক্সটাইলের যে কাজ করে, মোস্ট অফ দ্য কেসে দিজ আর দ্য পলিমার ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে কাজ করছে। সো এখনকার হটকেক যদি বলি তাহলে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, মানে টেক্সটাইল ম্যানেজমেন্ট আর কি, যেটাকে বলি আমরা, এটা একটা, সাস্টেনেবিলিটি একটা ফ্যাক্ট, আরেকটা হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স। থ্যাংক ইউ স্যার। জি স্যার, আপনি যেটা বলছিলেন যে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, আমার মনে হয় যে এখনকার ওয়ার্ল্ডে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ইজ দ্য ডেডলিয়েস্ট কম্বিনেশন। হোয়াট ইউ থিঙ্ক? এখনকার দিনে না, আমার কাছে মনে হয় এটা আরও প্রায় 20 বছর আগে থেকে শুরু হয়েছে। এবং ইউরোপ এবং আমেরিকাতে একটা চমৎকার ট্রেন্ড ছিল লাস্ট 10 ইয়ার্স ব্যাক, যে ইঞ্জিনিয়াররা MBA করলে, আমার কাছে মনে হয় তারা মনে করতো যে ইঞ্জিনিয়ার যখন MBA করবে সে মোটামুটি বিজনেস এবং ইঞ্জিনিয়ারিং দুই ধরনের কাজ করতে পারে বা এফিশিয়েন্ট হয়। অ্যাটলিস্ট বিজনেস নলেজ যদি ইঞ্জিনিয়ারের মধ্যে থাকে, আমার মনে হয় সে সব ধরনের কাজ করতে পারে। এটা একটা অনেক কমন বা পুরাতন ট্রেন্ড। এই ট্রেন্ডটা আমার কাছে মনে হয় বাংলাদেশেও শুরু করার প্রয়োজন। এটা যে খুব বেশি, এখানে কিছু বিতর্ক আছে। যেরকম আমার কাছে মনে হয় যে আমি যখন 3 ইডিয়টস সিনেমাটা দেখেছিলাম, তখন মনে আছে কিনা 3 ইডিয়টস সিনেমাতে নায়িকার যে হবু বর থাকে, সে কিন্তু আসলে একবার ইঞ্জিনিয়ারিং পড়ে, তারপরে MBA করে, তারপরে আবার ব্যাংকে চাকরি করে। সো ফোকাস না, বাট তারপরও আমাদের চিন্তা করতে হবে এটা বাংলাদেশ। এই বাংলাদেশের পার্সপেক্টিভে এমপ্লয়াররা যা চায়, যে ধরনের ক্যাপাসিটি চায়, সেই ক্যাপাসিটি যদি একজন মানুষের মধ্যে নিয়ে আসতে হয়, সেটার জন্য আমার মনে হয় যে বিজনেস এবং টেকনোলজি, এই দুই ধরনের নলেজ একজন মানুষের থাকা উচিত। এবং সেখানে হতে পারে সে ইঞ্জিনিয়ারিং পড়ে ম্যানেজমেন্ট পড়বে, অথবা ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট একসাথে পড়বে। একটা জিনিসের সুযোগ নেই, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট পড়ে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ নেই। সো সেই সুযোগটা নাই যেহেতু, সো আমার মনে হয় এই দুটো হতে পারে বেস্ট অপশন। থ্যাংক ইউ স্যার। স্যার, বলছিলাম যে আপনি যখন হায়ার স্টাডিজের কথা বলছিলেন যে আসলে এই সেক্টরগুলোতে কাজ করার সুযোগ রয়েছে, স্যার আমি একটু বাড়াই বলতে চাই স্যার, যে স্যার হায়ার স্টাডিজ করে এসে যখন একজন গ্র্যাজুয়েট বাংলাদেশে কাজ করার স্কোপটা কি স্যার আপনি খুব বড় করে দেখছেন? এটা খুবই দুঃখজনক একটা জায়গা যে হায়ার স্টাডিজ টেক্সটাইলে হায়ার স্টাডিজ শেষ করে আসার পরে আমাদের দেশে এখন পর্যন্ত টিচিং ছাড়া আর কোনো জায়গায় আমি এরকম কোনো প্রসপেক্ট দেখি না, আমার জায়গা থেকে বলছি। কারণ ইন্ডাস্ট্রিগুলো আসলে সেই ধরনের নলেজেবল PhD করা, ম্যাটেরিয়াল সায়েন্সে PhD করা একজনকে ইন্ডাস্ট্রিগুলো যে খুব সাদরে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ম্যানেজার হিসেবে নিয়োগ দিবে, এই ট্রেন্ডটা আসলে এখন পর্যন্ত আমাদের তৈরি হয়নি। এটা আমাদের দুর্ভাগ্য। বাট আমার কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রিগুলোর উচিত এই ধরনের মানে যারা PhD করে আসছেন, গবেষণায় অনেক এক্সপার্ট, তারা হতে পারেন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ভালো এফোর্ট দিতে পারেন, ভালো একটা ভ্যালু অ্যাড করতে পারেন, ডিজাইনে ভালো ভ্যালু অ্যাড করতে পারেন। যারা মার্চেন্ডাইজিং নিয়ে PhD করছেন এই মুহূর্তে USA-তে, তারা যদি দেশে আসে এবং সেইখানে যদি মার্চেন্ডাইজিং প্ল্যানিংয়ের উপরে তারা যদি দেশের ইন্ডাস্ট্রিগুলোতে কাজ করতে পারেন, আমার মনে হয় ইন্ডাস্ট্রি ডেভেলপড হবে। এটার জন্য আমার মনে হয় যে যারা এমপ্লয়ার আর কি ইন্ডাস্ট্রিগুলো,
তাদের একটা ইনিশিয়েটিভ ডেফিনেটলি দরকার। এই ধরনের ইনিশিয়েটিভ যখন আসা শুরু করবে তখন আমার মনে হয় যে যেসব গ্র্যাজুয়েটরা বাইরের দেশে পিএইচডি করছেন বা মাস্টার্স করছেন তারাও দেশে ফেরত আসার জন্য আরও উৎসাহিত হবেন। জি স্যার, আমরা একটু মজার একটা বিষয় নিয়ে কথা বলতে চাই স্যার, সেটা হচ্ছে প্রোডাকশন রিলেটেড জব ভার্সেস কর্পোরেট জব। স্যার এখনকার দিনে স্যার একটা খুব ভালো একটা ট্রেন্ড এটা, যে আসলে প্রোডাকশন রিলেটেড জব থেকে বিমুখ হওয়া। আমরা যখন কোনো মিল ভিজিটে যাই তখন আমাদের বাইরে বলে আসলে তোমরা তো আসতে চাও না, তোমরা তো এখন সবাই কর্পোরেট জব নিয়ে বেশি ইন্টারেস্টেড। সো এই জায়গা থেকে স্যার আপনার কী মনে হয় আসলে একজন গ্র্যাজুয়েট কোন দিকে যাওয়া উচিত? এটা কি তার স্যার ফোকাসের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি, আর সামথিং যে না ওইখানে বেশি কষ্ট বা কিছু রিউমার আছে সেগুলোর উপর ডিপেন্ড করছে এগুলো? আচ্ছা, প্রথমে আসলে একটু বলে নিই আসলে ফ্যাক্টরি জবে কেন যেতে চায় না। যেতে না চাওয়ার কারণ হচ্ছে যে ধরে নিচ্ছি নিটিং বা ডাইং ইন্ডাস্ট্রি বা ওয়াশিং ইন্ডাস্ট্রিতে একটা স্টুডেন্ট কেন আসলে যেতে চায় না, কারণ এক নম্বর কারণ হচ্ছে ওয়ার্কিং এনভায়রনমেন্ট। ডেফিনেটলি একটা ডাইং ইন্ডাস্ট্রি বা ওয়াশিং ইন্ডাস্ট্রিতে টেম্পারেচার থাকবে 40 থেকে 45। সো এবং ওইখানে আলাদা করে একদম ইনিশিয়ালি কোনো একজন প্রোডাকশন অফিসারের জন্য এসি রুম থাকবে বসার জন্য, এটা আসলে এক্সপেক্ট করা একটু কঠিন। তো ওই জায়গাটা থেকে আমাদের গ্র্যাজুয়েটরা সবসময় একদম ইনিশিয়াল স্যালারির কথা চিন্তা করে। ইনিশিয়াল স্যালারি যেখানে আমাদের ছেলেদেরকে অফার করে, আমি এটা অন এয়ারে বলতে চাচ্ছি না, যেটা অফার করে সেটা আসলে সবসময় আমাদের জন্য সম্মানজনক না। এটা একটা ফ্যাক্ট, এটা একটা বড় একটা ফ্যাক্ট। ইনিশিয়াল স্যালারি এবং ওয়ার্কিং এনভায়রনমেন্ট, এই দুইটা জিনিস আমাদের গ্র্যাজুয়েটদেরকে প্রোডাকশনের চাকরিগুলো থেকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে। আচ্ছা, এরপরও আমার ব্যক্তিগত ফিলিং হচ্ছে তারপরও ছাত্রদের আসলে প্রোডাকশনে যাওয়া উচিত। কারণ হচ্ছে লার্নিংয়ের জন্য, লাইফে বড় হওয়ার জন্য, তুমি তোমার লাইফের গোল যদি হয় যে তুমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির পারচেজিংয়ের হেড হবা, মাল্টিন্যাশনাল রিটেল কোম্পানি, ধরো তুমি H&M এর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হতে চাও, বা H&M এর তুমি কেনিয়ার ওদের ফ্যাক্টরি আছে, ওদের ওই সেই পারচেজিং হাবের তুমি কান্ট্রি হেড হতে চাও, তাহলে তোমার আসলে কী ধরনের নলেজ দরকার? ডেফিনেটলি ফ্যাক্টরি কীভাবে চালাইতে হয়, ফ্যাক্টরি কারা চালায়, ফ্যাক্টরিতে অধস্তন কর্মকর্তারা কী কাজ করে, কী ধরনের প্রসেস ডেভেলপমেন্ট হয়, মার্কেটের বিজনেস ডেভেলপমেন্ট কীভাবে করতে হয়, এটা তোমাকে নিশ্চয়ই ডেফিনেটলি কোনো না কোনো জায়গা থেকে শিখতে হবে। এটা কোত্থেকে শিখবা? তুমি যদি শুরুতেই তোমার যদি ফ্যাক্টরির এক্সপিরিয়েন্সগুলো কম থাকে আলটিমেটলি, তা আমার মনে হয় না যে ওই ধরনের পজিশনগুলোতে যেতে পারবা তুমি। আচ্ছা, এখানে আরেকটা লুক্রেটিভ কিছু জায়গা আছে যেখানে আমাদের গ্র্যাজুয়েটরা বাইং হাউসগুলোতে, কর্পোরেট জবগুলোতে বেশি যেতে চাচ্ছে। ওই দুটো কারণ, একটা হচ্ছে ইনিশিয়াল স্যালারি একটু বেশি, আর মানে ওয়ার্কিং এনভায়রনমেন্ট একটু ভালো, এসি রুমে বসে আছি, কর্পোরেট জব করতেছি, চাইলে টাইমলি বেরোতে পারছি। এখানে একটা চমৎকার জিনিস যোগ হয়েছে, আমাদের দেশে তো কাজের প্রেশার অনেক বেশি থাকে। তো এখানে 2 দিন ছুটি একটা চমৎকার একটা জায়গা। এবং যারা আবার একটু হায়ার স্টাডিজ বা বিসিএস টিসিএস দেওয়ারও চিন্তা করে, তারা চিন্তা করে যে 2 দিন ছুটি পাবো, তাহলে মাঝখানে একটু পড়াশোনা করতে পারবো। এটা একটা বড়, এই 3টা কারণ হচ্ছে সবচেয়ে বড় কারণ। বাট আমার মনে হয় শুরুতেই যদি কেউ বাইং হাউসে জয়েন করে, আমি ডিসকারেজ করি না, বাট ফ্যাক্টরি থেকে কোনো একজন ছেলে যদি 3 বছর কাজ করে তারপর বাইং হাউসে আসে, আমার মনে হয় শুরু থেকেই বাইং হাউসে থাকা যে কারো চাইতে সে বেশি জানে, সে আরও বেশি মানুষ হ্যান্ডেল করার বা আরও বেশি ইনফরমেশন হ্যান্ডেল করার, আরও বেশি ইনফরমেশন ম্যানেজ করার ক্যাপাবিলিটি রাখে, আমার কাছে যেটা মনে হয়। এবং ফ্যাক্টরি সবসময়, আমি অ্যালামনাইদের সাথে নিয়মিত কথা বলি, যেহেতু বুটেক্স ক্যারিয়ার ক্লাব আমি চালাই, অ্যালামনাইদের সাথে আমি নিয়মিত কথা বলি এবং ওনারা বলেন যে ফ্যাক্টরি হচ্ছে লার্নিংয়ের জন্য সবচেয়ে বড় জায়গা। হ্যাঁ, এবং ফ্যাক্টরিতে 1 বছরে যা শেখা যায়, আমার মনে হয় বাইং হাউস বা কর্পোরেট জবগুলোতে আসলে এর ডাবল সময় কাজ করেও হয়তো ওই রকম টেকনিক্যাল জিনিসপত্র শেখা যায় না। থ্যাংক ইউ স্যার, এটা আসলে স্যার খুব ভালো একটা ইনফরমেশন ছিল। আসলে মানে আমরা স্যার অনেক সময় কনফিউজড হয়ে যাই আসলে আমাদের কোনটা শ্যুট করবে, লাইক প্রোডাকশন আর সামথিং লাইক কর্পোরেট জব। সো এই ক্ষেত্রে স্যার আমার মনে হয় কি যে স্যার যদি একটু বলতেন আমাদেরকে যে আমরা কীভাবে বুঝতে পারি এই সেক্টরটা আমার জন্য ভালো অথবা এই সেক্টরটা আমার জন্য ভালো, এটা স্যার কীভাবে ডিটারমাইন করা যায়? একটু আগে আমি বলছিলাম যে ফ্যাক্টরিতে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, ফ্যাক্টরির অ্যাডভান্টেজগুলো আসলে বলা হয়নি। ফ্যাক্টরির অ্যাডভান্টেজগুলো হচ্ছে ফ্যাক্টরিতে একটা কনস্ট্যান্ট গ্রোথ আছে। আমি একটু খুলে বলি, সেটা হচ্ছে যে তুমি যখন বাইং হাউসে জয়েন করো, ইউ আর স্টার্টিং উইথ 50,000 টাকা পার মান্থ অ্যাজ এ স্টার্টিং স্যালারি, রাইট? সো তোমার গ্রোথ পার্সেন্টেজ কত? তোমার একটা বন্ধু 25,000 টাকায়
নরসিংদীতে একটা ফ্যাক্টরিতে জয়েন করলো 25,000 টাকায়। তার প্রত্যেক বছর বেতন বাড়ে হচ্ছে, প্রথম বছর বাড়লো 8,000 টাকা, 33,000 হলো। তারপরের বছর বাড়লো, পারফরমেন্স ধরনের একটু খারাপ ছিল, 40 হলো। তারপরের বছর 10,000 হলো, 50 হলো। সে তৃতীয় বছরের মাথায় তার বেতন হচ্ছে 50,000, আর তুমি শুরুই করলা 50 দিয়ে। ঠিক আছে, এইবার তোমার এই ফ্রেন্ডটা প্রোডাকশনে যে আছে, সে 10 বছর পরে প্রত্যেক বছর গড়ে 8 থেকে 10,000 টাকা করে বাড়লে তার স্যালারি কত হওয়ার কথা 10 বছর পরে? 120, অলমোস্ট 120। এর মাঝখানে যদি সে একটা মুভ করে অলমোস্ট 1.5 গুণ, অলমোস্ট 2.25 লাখ টাকার মতো, এবং 10 বছরে সে ডেফিনেটলি ম্যানেজার অথবা তার উপরের পজিশনে থাকবে, কোনো সন্দেহ নাই। সেম তোমার যে বন্ধুটা ফ্রেশ হিসেবে বাইং হাউসে জয়েন করেছিল, তাদের স্যালারি কীরকম বাড়ে এভারেজ বলছি 3 থেকে 5-7, 3 থেকে 5-7। তাদের বিজনেস যদি খারাপ থাকে থাকবে না, বিজনেস যদি ভালো থাকে তাহলে 3 থেকে 4-5-6। জেনারেল এরকম কিছু ব্যতিক্রম আছে যেগুলো ভেরি মানে হাইলি প্রফেশনাল, খুব ভালো ওয়ার্কিং এনভায়রনমেন্ট দেয়, সেই রকম বাইং হাউসের সংখ্যা বাংলাদেশে 3 থেকে 5। বাট বাকিদের গ্রোথ কিন্তু আসলে খুবই কম। অন দ্য আদার হ্যান্ড 15 বছর পরে দেখবা যে তোমার যে ফ্রেন্ডটা ফ্যাক্টরিতে জয়েন করেছিল, সে ওই ফ্যাক্টরির জিএম। তুমি যদি সেই বাইং হাউসে থেকে থাকো, তুমি ম্যাক্সিমাম ম্যানেজার, মার্চেন্ডাইজিং ম্যানেজার, অথবা ধরে নিচ্ছি মার্চেন্ডাইজিং ডিরেক্টর। বাট তোমার হাতে যে পাওয়ার, তোমার যে মানুষ ম্যানেজ করা, তার চাইতে ফ্যাক্টরিতে যে আছে সে বেটার, ডেফিনেটলি বেটার। এবং আমার মনে হয় না বাইং হাউসে চাকরি করার 10 বছরের মধ্যে তুমি মানে বাইং হাউস তোমাকে গাড়ি দিবে। অন দ্য আদার হ্যান্ড আমার এরকম পরিচিত বেশ কয়েকজন বড় ভাই আছে আমাদের ইউনিভার্সিটি থেকে পাশ করা, আমার চাইতে 9 বছরের সিনিয়র হবেন একজন, নাম না বলি। ওনাকে ফ্যাক্টরি থেকেই অল্প কিছুদিন আগে ওনাকে একটা RAV4 দিয়েছে ফ্যাক্টরি থেকে। সো ওই ফ্যাক্টরিতে উনি মাত্র 6 বছর কাজ করতেছেন। এর আগে আরেকটা ফ্যাক্টরিতে উনি 6 বছর বা 7 বছর কাজ করেছেন। উনি ওখানকার জেনারেল ম্যানেজার, নিটিংয়ের জেনারেল ম্যানেজার। সো আমার কাছে মনে হয় যে ফ্যাক্টরিতে লার্নিংয়ের জায়গা অনেক বেশি। ফ্যাক্টরিতে চাইলে তুমি পাওয়ার প্র্যাকটিস করতে পারো, ফ্যাক্টরিতে চাইলে তুমি স্বাধীন মতো কাজ করতে পারো, কারণ যেহেতু প্রোডাকশনের সাথে তুমি ডিরেক্টলি ইনভলভ, তার মানে তুমি মালিকের সাথেও ডিরেক্টলি ইনভলভ। সো একদম হাই টপ লেভেল মানুষদের সাথে কাজ করতে হয়, তোমাকে কাজ করতে পারো তুমি চাইলে। সো বাইং হাউসের চাকরির একটা মজাটা হচ্ছে তুমি চাইলে খবরদারি করতে পারো ফ্যাক্টরিগুলোর সাথে। এটা অনেকে এনজয় করে, কিন্তু আলটিমেটলি তুমি তো ক্যারিয়ার গ্রোথের কথা চিন্তা করবে, তাই না? ডেফিনেটলি। আচ্ছা, তোমার কোয়েশ্চেনটা আমি উত্তর দিই, সেটা হচ্ছে যে আমরা আসলে কিভাবে বুঝবো যে আসলে কোনটা আমার জন্য স্যুট করবে। এটা কঠিন কাজ, এটা শুরুতে বলা খুব মুশকিল। ইভেন অনেকের এরকম হয় যে 2-3 বছর চাকরি করার পর সে বুঝতে পারে যে এই প্রোডাকশনে চাকরি হয়তো আমার না, অথবা এই মার্চেন্ডাইজিং হয়তো আমার না। অনেকে আছে, আমি দেখেছি যে মার্চেন্ডাইজিংয়ে 3 বছর চাকরি, আমি তো মার্চেন্ডাইজিংয়ে কিছুদিন চাকরি করার পরে আমার কাছে মনে হয়েছে যে, আমার কাছে এরকম মনে হয় না যে মার্চেন্ডাইজিং আমার জন্য না, কিন্তু আমি যখন টিচিংয়ের অপরচুনিটি পেয়েছি আমি টিচিংয়ে চলে এসেছি। তো এরকম অনেকেই আছে যে টিচিংয়ের অপরচুনিটি খুঁজতে থাকে, চলে যায়। সো ইভেন মানে আমাকে এই প্রশ্ন করার, আমি মনে হয় এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্য কেউ না। স্যার, আপনি এর আগের সেশনে কথা বলছিলেন আপনার জব সেক্টরে স্যার 2 ধরনের অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স হয়ে গেছে অলরেডি। একটা ছিল স্যার কর্পোরেট জব, স্যার, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ টিচিং প্রফেশন। স্যার আসলে আমি একটু যদি স্যার আপনার কাছ থেকে শুনতে চাই, আপনার কমফোর্ট জোনটা আসলে কোনটা? আমার কমফোর্ট জোন হচ্ছে কমিউনিকেশন। Definitely that is, but in case of teaching, do you think there is some kind of shortage in that BTECs? Communication system and BTEC that is quite much low. ডেফিনেটলি, এর কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে ক্লাস সাইজ। একটা ক্লাসে আমি যখন পড়াতে যাই, তো আমি যেভাবে প্ল্যান করে যাই পড়ানোর জন্য, আমি আসলে সেভাবে পড়াতে পারি না। কারণ আমি জানি একটা টপিক কীভাবে পড়াতে হবে। আমি বুঝতে পারছি যে আমি এই টপিকটা যদি ছাত্রদের সাথে আলোচনা করি, তাদের ফিডব্যাক নিতে পারি, প্রত্যেকের ফিডব্যাক যদি আমি নিতে পারি, তাহলে ক্লাসটা আরও বেশি এনার্জেটিক হবে, ক্লাস সবাই আরও বেশি মনোযোগ দিবে। দেখো, আমি যদি তোমার কথা শুনি, তুমি আমার প্রতি, ক্লাসের প্রতি আকৃষ্ট হবা। আমি এটা বিলিভ করি, এবং এটা ক্লাসরুমে এটা সবচেয়ে বেশি বিলিভ করি। এবং তোমার কথা যদি বাকিরাও মনোযোগ দিয়ে শোনে, তুমি ফিল করবো না যে তোমার একটা গুরুত্ব আছে ক্লাসে? যদি এরকম হয় যে আমি এক পাশ থেকে শুধু বলেই গেলাম, বাকিরা শুনলো কি শুনলো না ডাজেন্ট ম্যাটার,
আমার মনে হয় যে ক্লাস এটার হওয়া উচিত না, কিন্তু আমরা চাইলেও এটা পাচ্ছি না। কারণ হচ্ছে ক্লাসের স্টুডেন্ট সংখ্যা আমার জেনারেলি অ্যাটেন্ডেন্স হচ্ছে 70 থেকে 72 জন। সো আমি এটা চাইলেও পারি না। ইভেন আমি যখন মাইকে কথা বলি এত জোরে সাউন্ড রিফ্লেক্ট করে যে অনেকে পেছনের জন শুনতেই পায় না, অথবা সামনের জন্য হয়তো শুনতে পায় না। আবার যখন মুখে কথা বলি তখন হয়তো পেছনের জন শুনতে পায় না। সো আমি একটা স্ট্র্যাটেজি ফলো করি, সেটা হচ্ছে আমি মাঝখানে একটা স্পেস রাখার চেষ্টা করি এবং মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করার চেষ্টা করি, যাতে সবাই অ্যাটলিস্ট কম বেশি শুনতে পারে, এবং একটু জোরে কথা বলার চেষ্টা করি এবং মাইক কম ব্যবহার করার চেষ্টা করি। এইখানে আমাদের কিছু ইনক্যাপাসিটিস আছে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু অবকাঠামো আশা করি খুব দ্রুত এটা সমাধান হয়ে যাবে যদি ক্লাস সাইজকে আমরা 1:40 আনতে পারি। মানে হচ্ছে টিচার একজন, 40 জন শিক্ষার্থী একসাথে থাকবে। আমার মনে হয় কমিউনিকেশন সিস্টেমটা আরও ভালো হবে এবং ক্লাসগুলো খুবই কনসেন্ট্রেটেড হবে। মানে হচ্ছে যে আমরা ওই 50 মিনিট যে পড়াশোনা করব এটা একদম পড়াশোনার মধ্যেই ঢুকে থাকতে পারবো, অন্য কিছুর মধ্যে থাকবো না। হোপফুলি স্যার আমরা আশা করি যে এরকম একটা সিস্টেম চলে আসবে যেখানে আসলে স্টুডেন্টরা ক্লাসটাকে এনজয় করবে। স্যার আমরা হোপফুল। স্যার আমরা একটু কথা বলতে চাই ডাইভার্সিফিকেশন নিয়ে। আমরা জানি আমাদের বুটেক্সের অনেক সিনিয়র ভাই আছেন যারা অ্যাকচুয়ালি ডাইভার্স হয়ে গেছেন, যারা ডাইভার্সিফি, যেমন আমি জুম শেপারের কথা বলি, জুম শেপারের কাউসার ভাই। সো কাউসার ভাইয়ের কথা যদি বলি, বা ওনার মতো যারা আছেন যারা ডাইভার্সিফিকেশনের দিকে যেতে চায়, অ্যান্ড নিউ জেনারেশনটা কিন্তু স্যার অনেক বেশি ডাইনামিক অ্যান্ড দে হ্যাভ সাম কোয়াইট মাচ পটেনশিয়াল। অ্যান্ড সো ইন দ্যাট কেস আপনার আসলে কোন ধরনের সাজেশন তাদের জন্য থাকবে যারা আসলে ডাইভার্সিফাই হতে চায়, এই সেক্টর থেকে অন্য সেক্টরে যেতে চায়? আমি একটু উদাহরণ দিতে চাই যে বাংলাদেশে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, শুধুমাত্র এই টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাড়া আর বাকি কোনো বিশ্ববিদ্যালয়ের পাবলিক ইঞ্জিনিয়ারিং হোক, নর্মাল সাধারণ বিশ্ববিদ্যালয় হোক, কোনো ছেলেরাই তাদের যা পড়াশোনা করে তার জব ঠিকমতো পায় না। শুধুমাত্র আমরাই পাই। এই কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের ডাইভার্সিফিকেশন খানিকটা কম হয়েছে। এর কারণ হচ্ছে চাকরির অ্যাভেলেবিলিটি অনেক বেশি। আমি চাইলেই যে কোনো জায়গায় জয়েন করতে পারি। ইভেন আমি জানি 38 ব্যাচ যারা এবার জয়েন করছে এদের ম্যাক্সিমামেরই 2-3টা অপশন ছিল। তার মধ্যে থেকে চয়েস করার জন্য আমার কাছে এসেছে, স্যার আমি আসলে এটা পেয়েছি, এটা কোথায় জয়েন করবো? স্যার এই যে আইতে এক জায়গায় পেয়েছি, এক জায়গায় স্যার ওয়াশিংয়ে পেয়েছি, কোথায় যাবো? ইভেন এরকম হয়েছে 2 জায়গায় ওয়াশিংয়ে পাইছি, স্যার কোনটা ভালো হবে আপনি যদি খোঁজ নিয়ে দিতেন। সো অ্যাভেলেবিলিটি অনেক বেশির জন্য ডাইভার্সিফিকেশন কম আসতেছে। ইট ডাজন্ট মিন যে এটা ডাইভার্সিফিকেশনকে সামনের দিকেও এফেক্ট করবে। আমার কাছে যেটা মনে হয় যার যেখানে পোটেনশিয়াল আছে সে সেটা পড়তে পারে। আমার মনে আছে আমি নটরডেম কলেজে পড়তাম কলেজ জীবনে, ওইখানে আমার সিনিয়র একজন ভাই ছিলেন, উনি বুটেক্সেই পড়তেন। আমি যখন এখানে ভর্তি হই তখন উনি পাশ করে যাবেন এরকম একটা, তো উনি এখান থেকে ওনার সারা জীবনের নেক ছিল যে উনি ফটোগ্রাফার হবেন। ওনার আব্বা চেয়েছিলেন যে না তোকে ইঞ্জিনিয়ারই হইতে হবে। সো উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ার হয়েছেন, সার্টিফিকেট ওনার আব্বার কাছে দিয়ে দিয়েছেন। তারপর আমি বলেছেন যে নাও দিস ইজ ফর ইউ, এবং তারপরে উনি পাঠশালায় গিয়ে ভর্তি হয়েছেন ফটোগ্রাফি শেখার জন্য। এরপর তো উনি 4 বছর পাঠশালায় পড়াশোনা করেছেন। এখন উনি বাংলাদেশের খুব ভালো একজন ফটোগ্রাফার। আমি হয়তো অনেকে চিনে ফেলবে এটা শোনার পরে। তো ডাইভার্সিফিকেশনের ডেফিনেটলি সুযোগ আছে। আমার কাছে যেটা মনে হয় যে তুমি যদি কোনো একটা জিনিস খুব ভালো পারো এবং সেই নেকটাকে তুমি যদি পেশা হিসেবে নিতে চাও, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়েছো বলেই যে সারা জীবন টেক্সটাইলেই পড়াশোনা করতে হবে, তার সাথে টেক্সটাইলে চাকরি করতে হবে, এটা আমি কখনোই বিশ্বাস করি না। এবং আমি তাদেরকে আরও বেশি অ্যাপ্রিসিয়েট করি। কেউ যদি কোনো একটা সার্টেন কাজে ভালো হয়, ধরে নিচ্ছি কেউ একজন ভিডিও এডিটিং অনেক ভালো, কেউ একজন ফিল্ম মেকিংয়ে অনেক ভালো, সো আমি তাকে বলি তুমি ফিল্ম মেকিংয়ে যাও। কেউ লেখালেখিতে অনেক ভালো, তুমি লেখালেখিই করো, তুমি পত্রিকাগুলোর সাথে যুক্ত হও, তুমি নিজে বই লিখো বা নিজে কিছু করো। আমি সবসময় বলি যে তোমার যদি এক্সট্রা কোনো স্কিল থাকে সেটাকে ইউজ করে নিজে কিছু করো সবসময়। ইটস অল অ্যাবাউট প্যাশন অ্যাকচুয়ালি। স্যার কথা বলতে চাই স্যার এবার বুটেক্স নিয়ে। স্যার বুটেক্সের অপরচুনিটি অ্যান্ড কিছু ল্যাকিংস নিয়ে স্যার আমরা অলওয়েজ কিছুটা সময় খরচ করি যে আসলে এইটা নাই আমাদের বুটেক্সে, বা আমাদের এই ধরনের কোয়ালিটিগুলো নাই। ইভেন আমরা অনেক সময় দেখি যে বুটেক্সিয়ানদের একটা কমিউনিকেশন, মানে একটা কোয়ালিটি নিয়ে সবসময় একটা অবজেকশন চলে আসে। যেমন আমি কিছুদিন আগে একটা ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম, তো বলছে আসলে বুটেক্সিয়ানদের কমিউনিকেশনের যে বিষয়টা, কমিউনিকেশনের যে কি পারফরমেন্স, এটা খুব লো। ইন আদার হ্যান্ড যখন আমরা অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলছি, তাদের সেই ক্ষেত্রে সেই কোয়ালিটিটা কিন্তু স্যার মাচ বেটার। ডু ইউ থিঙ্ক দেয়ার সাম রিজন হিয়ার ইন বুটেক্স ফর দ্যাট? ইঞ্জিনিয়ারিংয়ে আসলে আমাদের কারিকুলামের মধ্যে আমরা ক্লাসগুলোকে কমিউনিকেটিভ করতে পারিনি আমাদের সিস্টেমের কারণে।
আর আমরা ক্লাসের মধ্যে প্রেজেন্টেশন এবং নিজে কিছু উপস্থাপনা করবে, কিছু বিষয় নিয়ে এক্সটেম্পোরারি স্পিচ দেয়া, এই বিষয়গুলোকে আমরা আমাদের কারিকুলামের মধ্যে এঙ্গেজ করতে পারিনি এখনও। আমার কাছে যেটা মনে হয় যে ভবিষ্যতে যদি কখনো আরও ডাইনামিক কোর্স কারিকুলাম তৈরি করা সম্ভব হয়, আমার মনে হয় এই জায়গাটা কেটে যাওয়ার সম্ভাবনা খানিকটা হলেও আছে। বাট তারপরও আমি যেটা মনে করি যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু আসলে তাদেরকে স্মার্ট করে দেয় ব্যাপারটা এরকম না, তাদেরকে হয়তো একটা সূত্র দেয়, একটা পথ দেয়, একটা ওয়ে দেখায় দেয়, এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেয়, যাতে করে তারা নিজেরাই নিজেদেরকে ডেভেলপ করার সুযোগ পায়। সো আমার কাছে মনে হয় যে ছাত্রদের নিজেদের উদ্যোগ এখানে একটা বড় একটা ফ্যাক্ট। এবং আমার কাছে একটা খুব বড় একটা ভালো লাগার একটা জায়গা, সেটা হচ্ছে আমাদের ছেলেরা এটা ফিল করতে পারছে এখন যে অন্যদের থেকে আমাদের ডিফারেন্সটা কোথায়। আমরা টেকনিক্যালি ভালো, বাট আমাদের কমিউনিকেশন ভালো না। আমি কথা বলতে গিয়ে আমার কথা জড়তা আছে, আঞ্চলিকতা আছে, ইংরেজি বলার সময় ইংরেজি প্র্যাকটিস করি না, তাই আমি পারি না, এটা একটা ফ্যাক্ট। সো এই যে মোর প্র্যাকটিস করার জন্য বিভিন্ন ক্লাবগুলো খুব ভালো কাজ করছে, ডিফারেন্ট টাইপস অফ কম্পিটিশন আসছে, ইংরেজি ডিবেট সামনে সম্ভবত চালু হতে যাচ্ছে। সো ইভেন বেশ কয়েকটা ক্লাব, বিশেষ করে ক্যারিয়ার ক্লাব, বিজনেস ক্লাব, তারপরে কম্পিউটার ক্লাব, এরা বোথ ওয়েজ কমিউনিকেশনের জন্য বেশ কিছু জিনিস নিয়ে আসলে কাজ করতেছে। সো এটা মনে হয় অনেকখানি হেল্প করবে। শুধু এইটাই না, এটা যতখানি হেল্প করবে তার সাথে অনেক বেশি হেল্প করবে যদি প্রত্যেক সেমিস্টারে একটা করে কোনো না কোনো সাবজেক্টের প্রেজেন্টেশন রাখা হয়। হ্যাঁ, আমার মনে হয় এটা হেল্প করবে। আমি যেহেতু খুব পাওয়ারফুল কোনো মানুষ না বুটেক্সের, তারপরেও আমার কাছে মনে হয় যে প্রেজেন্টেশনটা যদি একটু হলেও বাড়ানো যায়, বিশেষ যদি থিওরিতে নাও হয়, যদি প্র্যাকটিক্যালেও হয়, প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো আমরা করি সেগুলোতেও যদি একটা ছোটো ছোটো প্রেজেন্টেশন থাকে, ল্যাব ভাইভা প্লাস অন্য যে পারফরমেন্সের নম্বর আছে সেখানে যদি একটা ছোটো প্রেজেন্টেশন রাখা হয় এবং এটা কারিকুলামের মধ্যেই রাখা হয়, যাতে করে টিচাররা পারতে পারে। এখন দেখো, আমি মাঝে মাঝে ক্লাসরুমে প্রেজেন্টেশন নেই বা নিতে চাই, প্রবলেম হচ্ছে নাম্বারটা কোত্থেকে দিব। ছাত্ররা যদি আমাকে বলে যে স্যার এই নাম্বার, এখানে তো কারিকুলামের কোথাও লেখা নাই যে আমাকে প্রেজেন্টেশন দিতে হবে, নম্বর দিতে হবে, আমি কি উত্তর দিব বলো? তারপরেও আমি নেই না, ব্যাপারটা এরকম না। আমি তখন ক্লাস টেস্টের একটা পার্টের নম্বর অ্যাডজাস্ট করার চেষ্টা করি, বা ক্লাসরুমে অ্যাটেন্ডেন্সে যে আমার নম্বর হাতে থাকে আমার, সেইটাতে খানিকটা অ্যাডজাস্ট করার চেষ্টা করি। বা যারা ক্লাস টেস্টে খারাপ করে, তারা যদি প্রেজেন্টেশনে ভালো করে, তাদেরকে সেটা অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করি। সো এরকম অনেকভাবেই করা যেতে পারে। তো আমার মনে হয় যে এটা যদি কারিকুলামের মধ্যে থাকে, আমার মনে হয় আমাদের ছেলেরা আরও বেটার এনভায়রনমেন্ট পাবে নিজের কমিউনিকেশন স্কিলগুলোকে ডেভেলপ করার। ডেফিনেটলি স্যার। স্যার, আমাদের স্টুডেন্ট লাইফে যদি আমরা ওয়েলফেয়ার নিয়ে কথা বলি, স্টুডেন্ট লাইফে কিন্তু স্যার ডিপ্রেশন অনেক মাছ ফ্যাক্টর, একটা খুব বড় একটা ইম্প্যাক্ট করে। সো স্যার, ডিপ্রেশনটাকে ওভারকাম করার জন্য অথবা ডিপ্রেশন থেকে দূরে থাকার জন্য যদি স্যার আমাদেরকে কিছু টিপস বা সাজেশন স্যার এরকম কিছু আমাদেরকে প্রোভাইড করতে। ডিপ্রেশনটা থাকবে, স্বাভাবিক, সব স্টুডেন্ট লাইফেই এরকম কিছু থাকে। রেজাল্ট খারাপ হওয়া, ফ্যামিলিতে কেউ অসুস্থ থাকা, ফ্যামিলিতে কারোর সাথে একটু মনোমালিন্য থাকা, ইভেন যারা হলে থাকে বা হলে থাকে না, নিজেদের বন্ধুদের মধ্যে অনেক সময় এরকম তৈরি হয়। এটার জন্য একটা সিস্টেম আমার কাছে মনে হয় ডেভেলপ করা দরকার। সিস্টেম ডেভেলপমেন্টটা হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য, প্রত্যেক ডিপার্টমেন্টের প্রত্যেক ছাত্রের জন্য একজন করে গাইডিং টিচার থাকা উচিত। যদি এরকম থাকে যে এই 10 জন বা এই 15 জন টিচারের গাইড হচ্ছে অমুক শিক্ষক, তারা যে কোনো পার্সোনাল প্রবলেম, যে কোনো কিছু কনসাল্ট করার জন্য, পরীক্ষার রেজাল্ট হতে পারে, রেজাল্ট ছাড়া অন্য যে কোনো বিষয় হতে পারে, এই ধরনের বিষয়গুলো কনসাল্ট করার জন্য তারা সেই শিক্ষকের সাথে আলোচনা করতে পারবে, তাদের প্রবলেমগুলোতে সলভ করার চেষ্টা করতে পারবে। সো আমার কাছে মনে হয় এই সিস্টেমটা যদি ডেভেলপ করা যায় স্টুডেন্টদের ডিপ্রেশনের জায়গা থেকে বের হয়ে আসার জন্য। আগে একটা সময় ছিল যে টিচারদের সাথে আসলে ছাত্রদের কমিউনিকেশন খুবই একটা অন্যরকম একটা পরিস্থিতি ছিল। এখন যেহেতু অনেক স্টুডেন্ট আমার কাছে এসে বলে যে স্যার আসলে আমি একটা প্রবলেমে পড়েছি, আমার বড় বোনের এরকম একটা প্রবলেম হয়েছে, কিছু পুলিশি ঝামেলা হয়েছে, এটা আসলে তার এখান থেকে কীভাবে বেরোয় আসতে পারে, যেটার কারণে আমার রেজাল্টও খারাপ হচ্ছে। তো ভেরি ভ্যালিড রিজন। আমার বড় বোন সামহাও অসুস্থ, সেটার কারণে তার শ্বশুরবাড়ি থেকে কিছু প্রবলেম হচ্ছে, এটার কারণে সে তার একমাত্র বোন, তার মাথার মধ্যে সে এইগুলো সবসময় কাজ করে। তো এখান থেকে কীভাবে বেরোতে পারি? সো এরকম জায়গায় যদি কিছু সাজেশনস দেওয়া যায়, কিছু মানসিক শক্তি দেওয়া যায় স্টুডেন্টদেরকে, আমার মনে হয় তারা এই জায়গাগুলো থেকে আস্তে আস্তে বেরোয় আসতে পারবে। সো স্টুডেন্ট গাইডেন্স এটা একটা ফ্যাক্ট, আমাদের বুটেক্স এটা চালু করা উচিত বলে মনে হয়। আমাদের কোর্স কোঅর্ডিনেটর আছে, আমার মনে হয় ইন্ডিভিজুয়াল স্টুডেন্টদের জন্য কোনো একজন টিচার সেট করে দেওয়া উচিত একদম ভর্তির দিনই, যে তুমি আগামী 4 বছর তোমার গাইড টিচার হচ্ছে তোমার ডিপার্টমেন্টের এই টিচার, যিনি তোমাকে পুরো থ্রু আউট দ্য
এই কোর্স, এই টোটাল 4 বছরের কোর্সে তোমাকে হেল্প করবে। থ্যাংক ইউ স্যার। স্যার আমরা মনে হয় কথা বলছিলাম একজন কাউন্সিলর নিয়ে। সো আমরা স্যার আপনি নরডেমের কথা বলছিলেন, আমার আপনার মনে হয় ঠিক মনে আছে যে নরডেমে কিন্তু স্যার গাইডেন্স মানে স্টুডেন্ট গাইড ছিল। সো সেই ক্ষেত্রে কিন্তু স্যার বুটিক্সে কিন্তু এরকম মেন্টরিং, আমরা মেন্টরিংয়ের কথা বলছি কারণ একজন ফ্রেশার যখন বুটিক্সে ভর্তি হয় তখন আমরা স্যার দেখি যে অ্যাকচুয়ালি মোটিভেট করার জায়গাটা কিন্তু সিনিয়ররা নিয়ে নেন। অ্যান্ড আমরা কিন্তু এটা বলতে পারি না যে আসলে ওই সিনিয়রটা খুব বেশি মাচ ইনফর্মড অ্যাবাউট হোল সিনারিও। সো এই জিনিসগুলো স্যার মানে আমার মনে হয় না যে উচিত। সো এই জায়গা থেকে বুটেক্সের যা করা উচিত বলে মনে হয় আমার, একজন কাউন্সিলর থাকা বা মেন্টর এইসব কিছু থাকা মনে হয় স্যার উচিত। সেই জায়গা থেকে স্যার বুটেক্স হয়তো কাজ করবে আমরা আশাবাদী। স্যার ফ্রেশ গ্র্যাজুয়েট নিয়ে কথা বলতে চাই। আমরা ফ্রেশ গ্র্যাজুয়েটের কোয়ালিফিকেশন নিশ্চয়ই গ্র্যাজুয়েশনের পর বাড়ানো যায় না, গ্র্যাজুয়েশনের ইনকোর্সের মধ্যে কোয়ালিফিকেশনগুলো বাড়ানো উচিত। সো এই ক্ষেত্রে যদি আমরা বলি যে কোয়ালিফিকেশনের কোন কোন দিকগুলোকে স্যার বাড়ানো উচিত? আচ্ছা, কোয়ালিফিকেশন বলতে আমি যদি বুঝে থাকি সেটা হচ্ছে যে এখান থেকে পাশ করার পরে সে যে কাজ করবে সেইখানে তার পড়াশোনার পাশাপাশি আর কি প্রয়োজন হবে সেগুলো সে ডেভেলপ করবে কিভাবে। সেটা হতে পারে তার মধ্যে আগে বুঝতে হবে যে আসলে তার কি আছে কি নাই। দেখা গেল যে সে খুব চমৎকার ইংরেজিতে কথা বলে কিন্তু ইংরেজি রাইটিং তার খারাপ, সে ইমেইল যখন সে লেখে ভুলভাল লেখে, হতে পারে না। সো এটা আমার কোন জায়গায় দুর্বলতা সেটা আগে আমাকে ট্রেস করতে হবে। সো আগে আমি একজন ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে আমি কোন কোন জায়গায় ভালো করতে পারি সেই জায়গাটা নিজের খুঁজে বের করা উচিত। আবার কোন কোন জায়গায় আমি খারাপ বা আমি একটু পিছিয়ে আছি। যেমন ধর আমাদের এখানকার ছেলেদের সবচেয়ে যে বড় একটা প্রবলেম সেটা হচ্ছে তারা ইংরেজিতে কনভারসেশনে দুর্বল। ব্রডলি যদি বলতে যাই তাহলে কমিউনিকেশন। সো এইখানে আমার কাছে মনে হয় যে এটার জন্য সে যদি বুঝতে পারে যে এটা আমার প্রবলেম তাহলে সে ডেভেলপ করার জন্য অনেকগুলো কাজ করতে পারে। একটা হচ্ছে ইংরেজি ডেভেলপ করার জন্য সে ইংরেজি নিউজ পেপার পড়তে পারে, তাতে করে তার রাইটিং নলেজ, বুঝতে পারার নলেজটা বাড়ে। সে চাইলে ইংরেজি নিউজ শুনতে পারে নিয়মিত, ক্লাবগুলোর সাথে অ্যাটাচ হতে পারে। যেরকম এখন মনে হয় প্রায় 2টা ক্লাব একসাথে কীভাবে ইংরেজিতে কথা বলতে হয়, এক্সটেম্পোরারি স্পিচ কীভাবে দিতে হয়, স্টেজে দাঁড়িয়ে কীভাবে কথা বলতে হয়, কোনো একটা বিষয় সম্পর্কে 5 মিনিট বলতে হলে কোন কোন বিষয় অবতারণা করতে হয়, এই যে পাবলিক স্পিকিং এটা নিয়ে কর্মশালা হচ্ছে, ওয়ার্কশপ হচ্ছে, সেগুলোতে তারা নিয়মিত অ্যাটেন্ড করতে পারে। যারা ভালো তারাই কিন্তু সেখানে আবার শেখাচ্ছে, হ্যাঁ তাই না? আবার যারা একটু দুর্বল তারা কিন্তু সেগুলো শিখে নিচ্ছে, এবং যারা শিখে একটা সার্টেন টাইম পরে চলে যাচ্ছে তারাই আবার কিছুদিন পরে তাদের জুনিয়রদের শেখাচ্ছে। সো এটা একটা কন্টিনিউয়াস সাইক্লিক প্রসেস। আমার কাছে মনে হয় যে এইভাবে আমরা আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমাদের কমিউনিকেশন স্কিলগুলো ডেভেলপ করতে পারি। আমার মনে হয় যে স্যার আপনি এই কথাটা বোঝাতে যাচ্ছেন যে আসলে কারিকুলার অ্যাক্টিভিটিসের বাইরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও একটু প্রায়োরিটি দেওয়াটা আমাদের বুটেক্সিয়ানদের উচিত, যেটা আসলে আমরা লাস্ট কিছু বছর আগেও এটা অতটা প্রচলন দেখি নাই, তবে লাস্ট 2 ইয়ার্স এটা বেশ ভালোভাবে চলছে। হোপফুলি আরও এভাবে যারা জুনিয়র বা ফ্রেশার যারা আসবে তারা আরও বেশি কন্ট্রিবিউট করবে। স্যার একটা বিষয় নিয়ে কথা বলবো। স্যার বুটেক্সে ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিটিশন বা এখানকার পার্টিসিপেশন খুঁজে পাওয়াটা খুব একটু স্যার টাফ হয়ে যায়, বিশেষ করে যখন ন্যাশনাল লেভেলে কোনো কম্পিটিশন হয় তখন স্যার বুটেক্সে স্টুডেন্ট যারা কম্পিটিশনের যে লেভেলটা থাকে এটা একটু খুব কম স্যার, যদিও কিছুটা এখন বাড়ছে। স্যার আমরা একটু এই কোশ্চেনের সঙ্গে অ্যাড করতে চাই যে ইন্টারন্যাশনাল লেভেলে বুটেক্সে কোনো কম্পিটিশন করা যায় কিনা, অথবা ইন্টারন্যাশনাল লেভেলে অ্যাকচুয়ালি দ্যাট মিনস কোনো কিছুর সঙ্গে সংযুক্ত করা যায় কি না, যেমন এই ইন্ডিয়ার একটা ইউনিভার্সিটির সঙ্গে কোনো একটা কমিউনিকেট করা বা তাদের কোনো স্টুডেন্ট এখানে এসে কিছু করা বা আমাদের কোনো স্টুডেন্ট সেখানে যাওয়া, এই ধরনের কোনো স্কোপ স্যার বুটেক্সে আছে কি না? এই ধরনের স্কোপ ডেফিনেটলি আছে, বাট আমরা ক্লাবগুলো যেভাবে চালাই ক্লাবের জায়গা থেকে কমিউনিকেশনটা একটু কঠিন। যদি সরাসরি ইউনিভার্সিটির প্রশাসন মানে ভাইস চ্যান্সেলর অথবা রেজিস্ট্রার স্যার বা স্টুডেন্ট ওয়েলফেয়ার এখান থেকে সরাসরি কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করে বিভিন্ন কম্পিটিশন, 2টা বিশ্ববিদ্যালয় নিজেদের মধ্যে কম্পিটিশনের অ্যারেঞ্জ করবে, এইটা বেটার ওয়ে বলতে ফিজিবল ওয়ে। নইলে আমরা যেভাবে কাজ করি, ক্লাবগুলো যেভাবে কাজ করি, আমরা আসলে নিজেদের নিয়ে কাজ করি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের মধ্যেই বিভিন্ন কম্পিটিশন অ্যারেঞ্জ করি বা ম্যাক্সিমাম হয়তো ন্যাশনাল লেভেলে অন্য বিশ্ববিদ্যালয়ের সাথে কমিউনিকেশন করে একটা কম্পিটিশনের অ্যারেঞ্জ করি। বাট আমরা যখন একটু মানে বিয়ন্ড দ্য বাউন্ডারি যাওয়ার চিন্তা করি তখন আসলে অফিসিয়ালি হওয়াটা জরুরি, কারণ আমাদের হয়তো সেরকম ক্লাবগুলোর হয়তো সেরকম জনবল, ফিনান্সিয়াল অ্যাবিলিটিস, কমিউনিকেশনের জায়গা, এই জায়গাগুলোর খানিকটা এখনও অভাব রয়েছে।
একটা জিনিস আমি বিশ্বাস করি যে বুটেক্স এর স্টুডেন্টরা এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলোতে ইভেন ন্যাশনাল কম্পিটিশনগুলোতেও যে খুব ভালো করছে না, এটার বেশ একটা কারণ, মানে বড় কারণ হচ্ছে এটার কালচার, এনভায়রনমেন্টাল কালচার। এই কালচারটা আসলে চেঞ্জ হতে খানিকটা সময় লাগবে। কারণ প্রবলেম হচ্ছে যে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন কেউ আমাকে বলে নাই যে চল এরকম একটা কম্পিটিশনে, আমি আইইউটিতে একটা কম্পিটিশন হচ্ছে চল গিয়ে অ্যাটেন্ড করি। আমার কোনো শিক্ষক আমাকে কখনো বলে নাই যে চিটাগং ইউনিভার্সিটিতে ওই কোনো একটা কম্পিটিশন হচ্ছে, প্রোগ্রামিং কম্পিটিশন হচ্ছে, যাও তোমরা অ্যারেঞ্জ করো, ইউনিভার্সিটি তোমাদেরকে হেল্প করবে। আমাকে বলে নাই কোনো দিন কেউ। ইভেন সেই কমিউনিকেশন আসার সম্ভাবনাও ছিল না। ইভেন এরকমও হয়েছে যে কম্পিটিশনের কোনো একটা চিঠি ইউনিভার্সিটিতে এসছে, আমরা জানছি তার ডেট শেষ হয়ে যাওয়ার 20 দিন পরে, অথচ আমরা শুনতেই পাইনি। এরকম কিছু মিসকমিউনিকেশন একটা সময় অনেক ছিল, যখন কলেজ ছিল তখন আরও বেশি ছিল। সো এখন এটা আস্তে আস্তে দূর হচ্ছে। আমরা জানি যে ডিবেটিং ক্লাব কিন্তু আমরা ন্যাশনাল লেভেলে বেশ কয়েকটা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কম্পিটিশন লেভেলে কিন্তু আমরা ভালো করেছি। ইভেন ভেরি রিসেন্টলি বুটেক্স বিজনেস ক্লাব একটা ন্যাশনাল লেভেলে কম্পিটিশন করেছে, বিশ্ববিদ্যালয় কম্পিটিশন, সেখানেও ফাইনালিস্ট ছিল কিন্তু আমাদের 2টা গ্রুপ। সো ন্যাশনাল লেভেলে কম্পিটিশনে 2টা গ্রুপ আমাদের ফাইনালিস্ট ছিল এবং আমরা হোস্ট ছিলাম। সেই জায়গা থেকে কিন্তু আসলে এটা আমাদের জন্য একটা বড় অর্জন। এরকম আরও কিছু জায়গায় আমাদের অর্জন আছে, লাইক আমরা অন্য আরও বিভিন্ন ক্লাব এবং ইউনিভার্সিটি মিলে আমরা কিছু জব ফেয়ার অ্যারেঞ্জ করি, যার মাধ্যমে আমরা আমাদের ছেলেদেরকে কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে ক্যাম্পাস রিক্রুটমেন্টের মাধ্যমে, মানে ক্যাম্পাস ইন্টারভিউ নিয়ে ওরা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে রিক্রুট করছে। এই ধরনের কাজগুলো কিন্তু আমরা এখন করছি, যেটা কিনা আসলে আমাদের কালচারের অনেক বাইরে ছিল একটা সাথে টাইমে। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার মনে পড়ে আমার একটা বন্ধু ও আইইউটিতে পড়তো, মেকানিক্যালে পড়তো। ওদের ইউনিভার্সিটিতে ইন্ডিয়া থেকে টাটা আসলো, টাটা ওরা এসে ওরা 6 জনকে রিক্রুট করলো ক্যাম্পাস ইন্টারভিউর মাধ্যমে, এবং আমার এই ফ্রেন্ডটা জয়েন করলো টাটাতে। সো আমার কাছে মনে হলো যে টাটা হচ্ছে এখন ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড একটা কোম্পানি, স্টিল ব্যবসা, মোটর গাড়ির ব্যবসায়, ইভেন তারা জাগুয়ার বানায় এখন, ইউনো। সো এরকম একটা কোম্পানি যখন বাংলাদেশের মতো জায়গায় কোনো একটা ইউনিভার্সিটিতে এসে তাদের গ্র্যাজুয়েটদের নিয়ে যাচ্ছে, সো কই আমি স্টুডেন্ট ছিলাম যখন, তখনকার চিন্তা যে কই কোনো ইউনিভার্সিটি, কোনো বড় ইন্ডাস্ট্রি তো আমাদের ইউনিভার্সিটিতে আসলো না কখনো, এসে তো বললো না যে আমি 15টা ছাত্রকে এখানে ইন্টারভিউ নিয়ে আমি চলে যাব ফাইনাল পরীক্ষার পরে। সো ওই জিনিসটা আমার মাথার মধ্যে ছিল, যে কারণে আসলে এই বুটেক্স ক্যারিয়ার ক্লাবটা বানানো। এবং আই হোপ ছাত্রদের সহযোগিতা এবং অন্য ইন্ডাস্ট্রির সহযোগিতায় আমরা আর আমাদের ছেলেদেরকে আরও বেটার জব দেওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি। ডেফিনেটলি থিংস আর চেঞ্জিং। অ্যান্ড আমার মনে হয় যে স্যার আপনার মটোটা, আপনি বেশ কিছুক্ষণ আগে আসলে মটো নিয়ে কথা বলছিলেন, থিঙ্কিং আউটসাইড দ্য বক্স। সো ডেফিনেটলি বুটেক্সের স্টুডেন্টরা অনেক বেশি পটেনশিয়াল, অ্যান্ড they have some courage, they have some potential to do something very exceptional. যেটার কথা বলছিলেন স্যার, ন্যাশনাল লেভেলে বেশ কিছু ক্লাব কম্পিটিশনে পার্টিসিপেট করছে, অর্গানাইজ করছে, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দ্যাটস ভেরি গুড। বাট আমরা স্যার একটু যেটার কথা বলছিলেন যে ভার্সিটি থেকে আসলে এই ধরনের কাজগুলোতে কতটুকু হেল্প পাওয়া যায় স্যার? আপনি একটা ক্লাবের সঙ্গে বেশ সরাসরি সংযুক্ত, সেই ক্ষেত্রে স্যার ভার্সিটির ইম্প্যাক্ট বা ভার্সিটি কতটা এইসবের প্রতি ইম্পর্টেন্স দেয় সেটা যদি স্যার একটু বলতেন। ডেফিনেটলি ভার্সিটি ইম্পর্টেন্স দেয়। তার আগে একটা ছোট্ট কাজ করতে হয়, সেটা হচ্ছে ভার্সিটির প্রশাসনকে বোঝাতে হয় যে এটা আসলে আমাদের ছাত্রদের জন্য কতটা ইম্পর্টেন্ট। যে জায়গাগুলোতে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ফিউচার গ্র্যাজুয়েটস, সো সেই জায়গাগুলোতে আমরা আসলে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে বেশ ভালো সাপোর্ট পেয়েছি। ইভেন আমার মনে পড়ে যে আমি ক্লাব রিলেটেড যতগুলো কম্পিটিশনের অ্যারেঞ্জ করেছি এবং সেই যতগুলোতে আমি সম্মানিত ভাইস চ্যান্সেলর স্যারকে অনুরোধ করেছি যে সেই অনুষ্ঠানটাতে থাকার জন্য, উনি একবারও না করেননি এবং উনি সশরীরে উপস্থিত থেকে সেই অনুষ্ঠানগুলোর মানে পরিচালনা সহযোগিতা করেছেন। এবং ইভেন প্রাইজ গিভিং সেরেমনিগুলোতে, আমরা ইনঅগ্রেশন সেরেমনিগুলোতে স্বয়ং উপাচার্য মহোদয়কে আমরা অনুষ্ঠানগুলোতে পেয়েছি। সো এই জায়গা থেকে আমরা বলতে পারি যে আসলে আমার মনে হয় বিশ্ববিদ্যালয় চায়, বাট আমার মনে হয় আমাদেরই আরও ডাইনামিক হওয়া উচিত। হ্যাঁ, আমাদেরই আরও ডাইনামিক হওয়া উচিত। স্যার আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। স্যার আপনি যদি আমাদের লিসনারদের উদ্দেশ্যে কিছু বলতেন, এবং আমি একটু শুনতে চাই বুটেক্স রেডিও নিয়ে স্যার আপনার কথা অ্যান্ড আপনার এক্সপেকটেশন, উইল অ্যাপ্রিসিয়েট দ্যাট। বুটেক্স রেডিও আমার কাছে মনে হয়েছে যে এটা কম চমৎকার একটা আইডিয়া, এবং আমার মাঝে মাঝে একটু হীনমন্যতা তৈরি হয়েছে যে এই ধরনের আইডিয়া কেন আমার মাথায় আসে নাই। এক্সেলেন্ট আইডিয়া। তোমরা এই কয়েকজন মিলে এইটাকে দাঁড় করিয়েছো, এবং আমি যেটা শুনলাম যে যখনই তোমরা মানে তোমরা বিভিন্ন এখন তো
টেস্ট ট্রান্সমিশন চলতেছে। টেস্ট ট্রান্সমিশনের সম্ভবত তোমরা রেগুলারলি 250 বা তার চাইতে বেশি লিসেনার পাচ্ছ। সো এটা আমার মনে হয় খুবই চমৎকার একটা জিনিস। আমার মনে হয় যে আরও ক্যারিয়ার ওরিয়েন্টেড, আরও কারিকুলার অ্যাক্টিভিটিস ওরিয়েন্টেড প্রোগ্রাম যদি তোমরা এই রেডিওতে করো তাহলে আমার মনে হয় যে স্টুডেন্টরা আরও বেশি এনকারেজড হবে। এবং বুটেক্স রেডিও একটা কাজ করতে পারে আমার কাছে যেটা মনে হয়, যে রিসেন্ট যেসব নোটিশ থাকে, রিসেন্ট নোটিশ লাইক স্টুডেন্টদের স্কলারশিপের নোটিশ, বিভিন্ন বাইরের দেশের স্কলারশিপের নোটিশ, এইগুলো তারা প্রচার করতে পারে চাইলে। যেমন ধরো রেজাল্ট পাবলিশ হয়েছে আজকে সকালে, সো এই নিউজটাও কিন্তু রেডিওতে আসতে পারে, রাইট? আমরা সামনে কোনো একটা ক্লাবের একটা প্রোগ্রাম আছে, তুমি বললা যে আমাদের ধরো একটা বিশ্ববিদ্যালয়ের ভেতরে আন্তঃ ডিপার্টমেন্ট একটা ক্রিকেট কম্পিটিশন হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে, সেই নিউজটা আমার মনে হয় যেতে পারে। এবং এটা কথার ফাঁকে ফাঁকে যেতে পারে, গানের ফাঁকে ফাঁকেও যেতে পারে। সো আমার মনে হয় যে রং ছড়িয়ে দেওয়া আর কি, নতুন রং যোগ করা। সো নতুন নতুন প্রোগ্রামের আইডিয়া আসুক, নতুন নতুন প্রোগ্রামের আইডিয়াগুলো আমাদের বুটেক্সের ছেলেদেরকে, আমার কাছে মনে হয় রেডিও একটা পাশে বিনোদন, 1 নম্বর বিনোদন, আমি বিশ্বাস করি রেডিও মানে হচ্ছে 1 নম্বর হচ্ছে এন্টারটেইনমেন্ট। বুটেক্সিয়ানদের কাছে আমার কাছে মনে হয় বিনোদন প্লাস ইনফরমেশন প্লাস মোটিভেশন, এই 3টা জিনিস হওয়া উচিত। ইনফরমেশন শেয়ার তারা পাবে, রেডিলি অ্যাভেলেবল ইনফরমেশন পাবে, পাশাপাশি মোটিভেশন পাবে যে আসলে কোন দিকে যাওয়া উচিত। এবং একটু আগে আমি বলছিলাম যে আসলে কোন জিনিসটা আমার জন্য ভালো, সেটা তো আমি নিজেও মাঝে মাঝে কনফিউজ থাকি, রাইট? আমার ছাত্ররা তো থাকবেই। তো এই ব্যাপারটাকে নিজে কোনটার জন্য ভালো, এইটাকে বোঝার জন্য যদি কারো ক্যাপাসিটি গ্রো করে, সেই ক্যাপাসিটি গ্রো করার জন্য যদি রেডিও কোনোভাবে হেল্প করতে পারে, আমার মনে হয় সেটা সবচেয়ে বেশি অ্যাপ্রিশিয়েটিং। জি স্যার, আমাদের প্ল্যান রয়েছে। আপনি যেটা কথা বলছিলেন, আমরা আসলে নিউজ রুম করতে চাই, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা আসলে উইকলি আমরা ট্রান্সমিশনে আসতে চাই। দ্যাটস ওয়াই এটা অনেক সময় একটু টাফ হয়ে যায়, যে কখনো কখনো দেখা যায় একটা নোটিশ খুব শর্ট ইন্টারভালের জন্য দেওয়া। সো সেক্ষেত্রে আমাদের একটা প্ল্যান রয়েছে যে আমরা আসলে নিউজ কি করা যায় কি না, একটা উইকে কতটুকু বুটেক্সে কী হচ্ছে এটা কাভার করা যায় কি না, আমাদের প্ল্যান রয়েছে এটা। আর স্যার আপনি যেটার কথা বলছিলেন এন্টারটেনমেন্ট, আসলে স্যার আমরা কিন্তু আমাদের 3 ওয়ার্ডস রয়েছে, মিউজিক, গসিপ অ্যান্ড এন্টারটেনমেন্ট। আমাদের রেডিওর থিম হচ্ছে এটা, মিউজিক, গসিপ অ্যান্ড এন্টারটেনমেন্ট। সো আমরা চেষ্টা করছি যে এই 3টাকে আরও কীভাবে ডাইনামিক করা যায়, আরও কীভাবে রিচফুল করা যায়। হোপফুলি আপনারা আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানে আসার জন্য। স্যার আমাদের দর্শকদের জন্য যদি স্যার কিছু বলতেন, আপনি মিস করে গেছেন। দুঃখিত, মনে হয় শ্রোতা হবে। শ্রোতাদের উদ্দেশ্যে, শ্রোতা তো আমার মনে হয় সবাই হচ্ছে বুটেক্সের স্টুডেন্ট, বাইরেরও আছে না? আমার মনে হয় আমার মটোটাই বলে ফেলি, সেটা হচ্ছে যে যেখানে যেভাবেই আসো না কেন সেইখানেই খুবই সাধারণ জীবনযাপন করো, কিন্তু চিন্তা করো অনেক উপরের কিছু, যাতে সবাই মিলে একসাথে উপরে যেতে পারি। উপরে যাওয়ার মানে হচ্ছে যে যার যার লাইফের যে গোল, সেই গোলে যেন পৌঁছতে পারি। আর বুটেক্সের স্টুডেন্টদের জন্য বলি, সেটা হচ্ছে যে তোমাদের একটা কমন টেন্ডেন্সি হচ্ছে শুধু পরীক্ষার রুটিন দিলেই কেবল পড়তে বসি আমরা, এই টেন্ডেন্সিটা থেকে বের হয়ে আসো। এবং আমার কাছে মনে হয় যে ডেইলি 1 ঘন্টা আধা ঘন্টা পড়ার একটা প্র্যাকটিস তৈরি করো। এবং তোমাদেরকে যে এই জিনিসটা খুব খারাপ একটা ইম্প্যাক্ট আছে, সেটা হচ্ছে যে পরীক্ষার আগের দিন তোমরা সিলেবাস নিয়ে চিন্তা করো, সিলেবাস নিয়ে কথা বলো, সিলেবাস শেষ, সিলেবাস গোছানো হয় না এখনও। তো আমার মনে হয় কোন জায়গা থেকে কী পড়তে হবে সেটা পরীক্ষার ডেট দেওয়ার আগেই গুছিয়ে রাখাটা ভালো। সো আমি সিজিপিএকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই এরকম না, বাট তুমি যে পড়াশোনা করছো, এই পড়াশোনাটা একটা সার্টেন টাইম পরে তোমাকে কিছু না কিছু ব্যাক করবে। সো এই যে ব্যাক করবে, এই জিনিসটা যেন তুমি যত বেশি পড়াশোনা করবা, ওই ব্যাক করা জিনিসটা তত বেশি ভ্যালুয়েবল হবে। সো তুমি নিশ্চয়ই রিটার্ন হিসেবে ভ্যালুয়েবল জিনিস এক্সপেক্ট করো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনাকে, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আমাদেরকে এভাবে অ্যাপ্রিসিয়েট করার জন্য। স্যার আমি আসলে সত্যি কৃতজ্ঞ, আমি পার্সোনালি অনেক কৃতজ্ঞ। আমি আপনাকে যখন টেক্সট করেছি স্যার প্রোগ্রামটা নিয়ে, আই ওয়াজ কোয়াইট সারপ্রাইজ যে স্যার এইভাবে আমাকে অ্যাকসেপ্ট করবে। সো দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং টু কন্ট্যাক্ট উইথ ইউ, অ্যান্ড হিয়ার উই হ্যাভ সাম পিপল রাইট হিয়ার, and here's Aki gonna tell you bye. অনেকক্ষণ ধরে আমাদের এই সেশনটা চললো, এবং আমি আশা করি যারা শ্রোতারা আছেন সবাই খুবই উপকৃত হয়েছেন। অনেক ইনফরমেশন আমাদের বুটেক্সের স্টুডেন্টদের জন্য দেওয়া হলো, স্যারের অনেক অ্যাডভাইস, এভরিথিং সব মিলে আজকের আড্ডা খুবই জম্পেশ ছিল, খুবই ভালো ছিল। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ, গুড বাই।